আসসালামু আলাইকুম। দেশসেরা মেডিকেল ভর্তি কোচিং ডিএমসি স্কলারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথমে একটু দুঃখিত যে আমাদের একটু দেরি হয়ে গেছে, একটু যান্ত্রিক ত্রুটি ছিল। তো সবাই একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, আর বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। সব ফ্রেন্ডদের একটু জানাও ক্লাস হচ্ছে এবং ক্লাস কিন্তু ডিলিট হয়ে যাবে। সবাই এটা একটু মাথায় রেখো, ক্লাস ডিলিট হয়ে যাবে। তো সবাই সব ফ্রেন্ডদের একটু মেনশন করো। তোমরা শুনতে পাচ্ছ কিনা, আর ভিডিও ঠিক ওকে। সব ফ্রেন্ডদের একটু জানাও ক্লাস হচ্ছে, ক্লাস কিন্তু ডিলিট হয়ে যাবে। সবাই এটা একটু মাথায় রেখো, শুনতে পাচ্ছ। আচ্ছা, যারা যারা আসছো একটু কমেন্ট করো যে ভাইয়া তোমরা আসো, আমি একটু দেখি কমেন্টগুলো একটু পড়ি, কারা কারা আসছো একটু সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে দেখি, সবার কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, সাজনিন নাহার আসছে। ওকে, আজকে আমাদের খুবই কনসাইজ পড়াশোনা। সেটা হচ্ছে আমরা বেশ কিছু স্লাইড আনছি এখানে। আমাদের মূলত পড়া হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক কয়েকটা ভাষা আন্দোলন পড়বো আর মুক্তিযুদ্ধ পড়বো। এটাই হচ্ছে আমাদের মেইন টপিক। আমরা আগের দিন হচ্ছে অফলাইন ক্লাসে মোস্ট প্রবলি লর্ড পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে হচ্ছে আমরা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ একটু কমপ্লিট করব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি, পড়া শুরু করি। সবাই একটু দেখো, সবাই একটু মেনশন করো, সবাই একটু সব ফ্রেন্ডদের একটু মেনশন করো। এখনো অনেকেই আসতে পারেনি। জেসিকা আসছে, আমিনা আসছে। ওকে, আচ্ছা সব গ্রুপে মেনশন, সব গ্রুপে করা হয়েছে। ওকে, শুরু করবো আমরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো একটু দেখো আমাদের এখানে কি আছে। আমাদের আসলে আমরা হচ্ছে মাস্টার বুক থেকে পড়বো। আমাদের টপিক নাম্বার লেখা আছে, তোমরা হচ্ছে বই খুলতেও পারো, প্লাস হচ্ছে স্লাইডও দেখতে পারো। বই খুলে টপিক্সে চলে যেতে পারো, ঠিক আছে। আমাদের প্রথম টপিক যেটা হচ্ছে ভাষা আন্দোলনের সময় গড়ে ওঠা পরিষদ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স। এখান থেকে বিগত বছর কোয়েশ্চেন আসছে। তো আমরা একটু দেখি প্রথম কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তো ভাষা আন্দোলনের সময়, আর তোমাদের সবাই জানো যে 47 সালে যখন আমাদের ভারত পাকিস্তান নামে দুটো দেশ সৃষ্টি হয়, তো তখন আমাদের ম্যাক্সিমাম লোকই কি ছিল, বাংলা ভাষাভাষীর ছিল। পূর্ব পাকিস্তানের, মানে পুরো পাকিস্তানের, তাও আমাদের উপর চাপাই দেওয়া হয়। তো দেখো তখন আসলে কয়েকটা পরিষদ হয়। তো প্রথম কোয়েশ্চেন যেটা হয়, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন কোনটা। তো মনে রাখবা, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দিন মজলিস। আর যদি বলা হচ্ছে রাজনৈতিক সংগঠন কোনটা, তখন সেটা হবে হচ্ছে কি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে আমরা পড়বো হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম রাজনৈতিক সংগ্রাম পরিষদ কোনটা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা হচ্ছে রাজনৈতিক সংগঠন। ওকে, এটা প্রতিষ্ঠা হয় কবে, 1 অক্টোবর 1947। ওকে, আমরা আহ্বায়ক সবগুলো পড়বো না, যে কটা পরীক্ষা আসছে শুধু সেটা পড়বো। কাজী গোলাম মাহবুবটা পড়বো আমরা। ওকে, তাহলে আমি কি বললাম এখান থেকে, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম রাজনৈতিক সংগঠন কোনটা, রাজনৈতিক রাষ্ট্রভাষা। বলো, রাজনৈতিক রাষ্ট্রভাষা। সবাই একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা, তাহলে হবে কি তোমাদের পড়াটা জায়গায় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠনের নাম কি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ওকে, পড়াটা দেখো। তবে প্রথম যখন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ করে 1947 সালে, এবং নুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে, তার পরবর্তীতে হয় কি, এরপরে আস্তে আস্তে সব দল মিলে আরেকটু করে যে না, আমরা তাহলে আগে একটা দল মিলে করতেছিল, এরপরে সব কটা দল, যত দল আছে সব দল মিলে একটা সংগ্রাম পরিষদ করে, এবং তার নাম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সব দল মিলে করে, তাই নাম কি, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কি বললাম, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে এখানে প্রথম থেকে কি বললাম, প্রথমটা হচ্ছে রাজনৈতিক সংগঠনের নাম কি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, নুরুল হক ভূঁইয়ার।
পড়াটা সব দল মিলে করে। এবং এটা একটা প্রেক্ষাপট আছে যে 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত যখন বলে যে বা পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি বাংলা করেন, তো তখন আসলে পাকিস্তানের এরকম কোনো মানে রিয়াক্ট করে নাই, তো বা তারা আসলে কোনো সাড়া দেয় নাই। তখন তার প্রেক্ষিতে তার এক সপ্তাহ পরে আসলে কি হয়, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কত তারিখ? 2রা মার্চ 1948 সাল। এরপরে দেখো তাহলে প্রথম দুইটা গেল। দেখো এখানে একটা জিনিস তুমি খেয়াল করবা, দেখো এখানে হচ্ছে তিনটা শব্দ, সংখ্যা যত বাড়তেছে সাল তত বাড়তেছে, ঠিক আছে? তোমরা কিন্তু ভুলাই যাবা, তোমার একবার সংখ্যা যত বাড়তেছে কি সাল তত বাড়তেছে। তো প্রথমটা কি? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। দ্বিতীয়টা কি? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 48 সাল। তারপরে দেখো বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে তারা মিলে একটা পরিষদ কমিটি করে, সেটা হচ্ছে কত সাল? 1950 সাল। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এরপরে যেটা সেটা হচ্ছে, দেখো এর মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর এটা হচ্ছে কেন্দ্রীয়, কি বললাম, রাষ্ট্রভাষা সংগ্রাম মাঝখানে কি কেন্দ্রীয়। তাহলে দেখো আমি যখন একটা কেন্দ্র আঁকবো, একটা কেন্দ্র আঁকলাম, তাহলে কেন্দ্র যার যার কেন্দ্র থাকে, কেন্দ্র থাকে কার? বৃত্তর। বৃত্ত দেখতে কেমন? গোল। তাহলে আমরা মনে রাখবো কেন্দ্রীয় হচ্ছে কি, কেন্দ্র দেখতে কেমন? কেন্দ্র আঁকতে গেলে কি লাগবে? একটা গোলাকার বস্তু। তাহলে মনে রাখবো কেন্দ্র মানে হচ্ছে গোল, গোল থেকে গোলাম, গোল থেকে কি গোলাম। তাহলে আমি এভাবে মনে রাখবো কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কে? গোলাম মাহবুব। কে হবে? গোলাম মাহবুব। ঠিক আছে। সাল তিনটা কিভাবে মনে রাখবো ভাইয়া? সাল তিনটা হচ্ছে দেখো সংখ্যা, প্রথমে দেখো, প্রথমে আমার ক্ষেত্রে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 47 সাল, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 48 সাল। দেখছি একটা সংখ্যা অ্যাড করছি, একটা সাল অ্যাড করছি। এবার বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তাহলে কি হবে? 50 সাল। আর কেন্দ্রে, তার মানে আমাদের কেন্দ্র মূলত ভাষা আন্দোলনের কেন্দ্র ছিল কিন্তু 52 সাল, তাই কেন্দ্রীয়টা কত সাল? 52 সাল। তোমার এক্স্যাক্টলি ডেট মনে রাখা লাগবে না। আর এখান থেকে আমি বলছি একটা আহ্বায়ক করবো, সেটা হচ্ছে কি, কেন্দ্র আঁকতে গেলে গোল হয়, গোল থেকে কি গোলাম মাহবুব, গোল থেকে কি গোলাম মাহবুব। ওকে, চলে আসি পরেরটা। দেখো পরে যেটা ভাষা আন্দোলনের সূত্রপাত, একটু খেয়াল করো। দেখো এই যে এই কোয়েশ্চেন আমি তোমাদের বলতেছিলাম একটু আগে, যে তৎকালীন পুরো পাকিস্তানের মোট বাংলা ভাষা ছিল কত পার্সেন্ট? 56%। কত পার্সেন্ট ছিল? 56%। মানে আমাদের যে জনসংখ্যা ছিল পাকিস্তানের, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তাদের মোট জনসংখ্যার 56% লোক কি কোন ভাষায় কথা বলতো? বাংলা ভাষায় কথা বলতো। ওকে, ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? 1948 সালে। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন, দেখো আমি কিন্তু আগে একবার ক্লিয়ার করছি, প্রথম সংগঠন বললে তমুদ্দিন মজলিস। কি বললাম? প্রথম সংগঠন বললে তমুদ্দিন মজলিস। আর যদি বলে প্রথম রাজনৈতিক সংগঠন, তখন তুমি কি দেখাবা? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। মনে থাকবে। সবাই আমাকে কমেন্ট করে জানাও কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ককে। সবাই কমেন্ট করে জানাও কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ককে। সবাই কমেন্ট করো, আমি কি সবার কমেন্টগুলো পড়তে চাচ্ছি। কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ককে? কেন্দ্রীয়, সবাই কমেন্ট করে জানাও কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ককে? কেন্দ্রীয়। ওকে, পরটা দেখো। তাহলে প্রথম সংগঠন হচ্ছে কি? তমুদ্দিন মজলিস। আর রাজনৈতিক বললে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেন কে? আবুল কাসেম। কে করেন? আবুল কাসেম। পরটা দেখো 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? বৃহস্পতিবার। ভাই আমাদের গুরুত্বপূর্ণ দিনগুলো কি ছিল? বৃহস্পতিবার। 16 ডিসেম্বর কি ছিল? বৃহস্পতিবার। ওকে, দেখো পরেরটা, বাংলা সনের কত তারিখ? আমাদের তারিখটা একটু লাগবে, তো আমরা মাঝে মাঝে একটু দেখো 52 সাল থেকে হচ্ছে 58 সাল। তাহলে দেখো 1952 সাল ছিল ইংরেজি, আর তোমার বাংলা ছিল 1358 বঙ্গাব্দ। 8ই ফাল্গুন। বলে না আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব, তো এই ফাগুনের কনসেপ্টটা কিন্তু আমাদের আসছে এই 52 ভাষা আন্দোলন থেকে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত ছিল? ফাল্গুন মাসের 8 তারিখ, 1300 কত সাল? 58 সাল। আচ্ছা, এবার একটা কনফিউজিং কোয়েশ্চেন ভাইয়া, ভাষা দিবস 52 সালের আগে ভাষা দিবস, এটা আবার কি? এটা হচ্ছে আমাদের তো 1952 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে তোমার কি আমাদের যে একটা মানে একটা আমাদের সালাম, শফিক, রফিক, জব্বার ওরা হচ্ছে নিহত হয়। তো এর পরের বছর থেকে আমাদের কিন্তু ভাষা দিবস হয় 21শে ফেব্রুয়ারি। কিন্তু এর আগে অর্থাৎ 1948 থেকে 1952 সাল পর্যন্ত আমাদের ভাষা দিবস ছিল কবে? এটা ছিল হচ্ছে তোমার 11ই মার্চ। কবে ছিল? 11ই মার্চ। এবং এই দিনটা হচ্ছে তোমার একটা হরতাল ডাকছিল, অর্থাৎ ওই যে তোমাদের বলেছিলাম প্রথমে যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2রা মার্চ গঠিত হয় এবং তারা হচ্ছে 11ই মার্চ হরতাল ডাকছিল। ঠিক আছে। সেখান থেকে হচ্ছে এই দিনটাকে হচ্ছে ভাষা দিবস বলা হয়। ওকে, পরে কোয়েশ্চেনটা দেখো, তমুদ্দিন মজলিস ছিল একটা কি সাংস্কৃতিক সংগঠন। তাহলে আগেরটা ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাজনৈতিক সংগঠন, আর তমুদ্দিন মজলিস ছিল কি সংগঠন? সাংস্কৃতিক সংগঠন। ভেরি গুড। আচ্ছা, এই যে এই কথা বলছিলাম যে পাকিস্তানের গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত 23শে ফেব্রুয়ারি কি করে? 23শে ফেব্রুয়ারি হচ্ছে বলছে যে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। কে করেন? ধীরেন্দ্রনাথ দত্ত।
আচ্ছা, পরে চলে আসি। এবার এই কোশ্চেনে প্রায় আসে যে কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? কিসের ভিত্তিতে? বাঙালি জাতীয়তাবাদ। তাহলে আমরা হচ্ছে বাঙালি, আমাদের জাতীয়তাবাদ কি বাঙালি। তাহলে বাঙালিরা কোন ভাষায় কথা বলবে? বাংলা ভাষায় কথা বলবে। তো এই জাতীয়তাবাদ থেকে কি হয়েছে? পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছে। আচ্ছা, এরপর দেখো তাহলে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা। আমরা কি ভাষায় কথা বলি? বাংলা। এবং আমাদের সংস্কৃত কি কেন্দ্রিক? বাংলা কেন্দ্রিক। ওকে, পরে চলে আসি। ভাষা আন্দোলন কিসের ভিত্তি হয়েছিল? এক নতুন জাতীয় চেতনা। মানে 1952 সালে আমাদের যদি আমি আমাদের ইতিহাস বলি, আমাদের ইতিহাস বলতে গেলে কিন্তু আমরা 52 সাল থেকে শুরু করি, তাই না? তা যেহেতু 52 সাল থেকে শুরু করি, তাহলে এটা আমাদের এক কি নতুন জাতীয় চেতনা। বিসিএস কোশ্চেন। ওকে, পরেরটা দেখো। আচ্ছা, এই কোশ্চেনটা প্রায় আসে যে 1952 ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে আমরা মনে রাখবো ভাষা আন্দোলনের সময় প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। আর মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে নুরুল আমিন। তো এটা তোমরা এভাবে মনে রাখতে পারো, যেটা সেটা হচ্ছে যে দেখো একটু খেয়াল করো। আচ্ছা, আমি একটু দেখি। তাহলে আমি এখান থেকে বললাম কি যে 52 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? খাজা নাজিমুদ্দিন। আর তোমার পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল? নুরুল আমিন। ঠিক আছে? তো এখান থেকে দেখো আমি কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমার একটু কনফিউজ হবে যে ভাইয়া নুরুল আমিন, খাজা নাজিমুদ্দিন এটা আমি কিভাবে কি মনে রাখবো? ভাইয়া দেখো 47 সালে যখন দেশ ভাগ হয় তখন হচ্ছে তোমার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। ঠিক আছে? আচ্ছা, এবার তখন হচ্ছে মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে তোমার কে? খাজা নাজিমুদ্দিন। আর প্রথমে যে মুখ্যমন্ত্রী থাকবে পরে এসে সে হচ্ছে প্রধানমন্ত্রী হবে। তাহলে 52 সালে প্রধানমন্ত্রী হয় কে? খাজা নাজিমুদ্দিন। ওকে, এরপর চলে আসো। ওকে, পরটা দেখো। পাকিস্তান গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়। তাহলে 52 সালে কিন্তু আমরা আমাদের ভাইরা শহীদ হয়েছে, কিন্তু ওরা কিন্তু তখনও স্বীকৃতি দেয়নি। তার 2 বছর পর, অর্থাৎ কত সাল? 1954 সাল। কত সাল? 1954 সাল। আচ্ছা, এরপরে দেখো কত সালে বাংলাকে সাংবিধানিকভাবে দেয়? তবে দেখো সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয় কবে? 29 ফেব্রুয়ারি। তার মানে ওরা এমন একটা ডেতে স্বীকৃতি দিয়েছে যেটা প্রতি বছর পালন করা যায় না। কারণ কি 29 ফেব্রুয়ারি তো লিপ ইয়ার ছাড়া পালন করা যাবে না, তাই না? কত দেখছো, কত ব্রেনি। 29 ফেব্রুয়ারি স্বীকৃতি, যাতে প্রতি বছর কি করা যায় না? প্রতি বছর পালন করা যায় না, 4 বছর পর পালন করতে পারবো। কয় ফেব্রুয়ারি? 29 ফেব্রুয়ারি। আচ্ছা, বাংলা ভাষা, বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাশ করেন কত সালে? 1987 সালে। কত সাল? 1987 সাল। ওকে, হ্যাঁ দেখো এরপর একটা গান আছে, গানটার নাম হচ্ছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই। তাহলে মনে রাখবো এই গানটার হচ্ছে তোমার রচয়িতাকে, এই গানটার গীতিকার হচ্ছে আব্দুল লতিফ। কে? আব্দুল কি লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, এই গানটার রচয়িতাকে আব্দুল লতিফ। ঠিক আছে? লতিফ হচ্ছে, লতিফ বলতেছে লতিফ কি বলতেছে বলতো? লতিফ বলতেছে আমার মুখের ভাষা ওরা কি নিতে চাই? কায়রা নিতে চাই। লতিফ কি বলছে? আমার মুখের ভাষা কায়রা নিতে চাই। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেন, আমরা সবাই জানি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কি হবে? অতুল প্রসাদ সেন। আর মুখের ভাষা কায়রা নিতে চাই কার? আমরা লতিফ। লতিফ কি বলতেছে? ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই। ওকে, এরপর দেখো ভাষা আন্দোলন ভিত্তিক কয়েকটা সাহিত্যকর্ম। তো প্রথম যেটা সেটা হচ্ছে প্রথম কবিতা কি? তাহলে দেখো ভাইয়া প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। মানে ভাষা আন্দোলনে আমাদের ভাইরা যখন নিহত হয় তো তখন কেউ আর আসলে ওই ইমোশনাল নাই, তখন সবাই প্রতিবাদী। ঠিক আছে? তো তখন আমাদের একটা কবি নাম হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী, উনি বলছে কি আমরা এখানে কোনো কান্নাকাটি করতে আসি নাই, কি করতে আসছি? ফাঁসির দাবি নিয়ে আসছি। কে বলছে? মাহবুবুল আলম চৌধুরী। একবার দেখো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান। ভাই আমরা কি আমাদের জাতীয় জীবনে বা আমাদের দেশ যতদিন থাকবে আমরা কিন্তু কখনো কি ভুলবো না? ভাষা আন্দোলনকে ভুলবো না। তাই কি বলছে দেখো, ভুলবো না ভুলবো না। কাদের ভুলবো না? যারা শহীদ হয়েছে। শহীদ হলে কি আচ্ছা বলে না যে বাঁচলে গাজী মরলে শহীদ, তাহলে এই গাজীদের আমরা কখনো কি করবো না? ভুলবো না। কি বলো বলো তো? কাদের ভুলবো না? গাজীদের কখনো ভুলবো না। আবার বলো কাদের ভুলবা না? গাজীদের কখনো ভুলবা না। তাহলে দেখো এই গানের গীতিকারকে আমরা শুধু গীতিকার পড়বো, আমরা সুরকার পড়বো না, আমরা শুধু গীতিকার পড়বো। তাহলে মনে রাখবা আমরা কাদের ভুলবো না? গাজীদের ভুলবো না। কাদের ভুলবো না? গাজীদের ভুলবো না। ওকে, পরেরটা দেখো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। প্রথম উপন্যাস কি হয়েছে বললাম? আসছে ফাগুনে দ্বিগুণ হব, আরেক ফাল্গুন। কি নাম? আরেক ফাল্গুন। কে লিখছে? জহির রায়হান। কে লিখছে? জহির রায়হান।
পরেরটা দেখো, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর। প্রথম নাটক কি? কবর। এই ভাষা আন্দোলনে ওরা আমাদের কোথায় পাঠাইছে? কবরে পাঠাইছে। তাই কি লিখছে? কবর লিখছে কে? মনির চৌধুরী। কে লিখছে? মনির চৌধুরী। আর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া। কার জীবন থেকে নিছি আমরা? জহির রায়হান। জহির রায়হান কি লিখছে? জীবন থেকে নেয়া। আচ্ছা, এবার এখান থেকে একটা কনফিউজিং কোয়েশ্চেন এবং প্রায় আমাদের ভাইরা বোনেরা ভুল করে, সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্ত রাঙানো গানটির গীতিকার আর সুরকার নেই। তাহলে ভাই এভাবে পড়বা, গীতিকার গফফার। কি বলছি বলো? গীতিকার গফফার। সবাই কমেন্ট করো, গীতিকার গফফার, গীতিকার গফফার। এইবার দেখো, যেটা ঝামেলা হয় সুরকার নিয়ে। এখন এই সুরকার হচ্ছে দুইজন হয়েছে, বুঝছো? তো যেটা ঝামেলা হয়, তো আমরা প্রথমটা আর বর্তমানটা এটা নিয়ে একটু কনফিউজড হয়ে যাই। তো আমি একটু বলি, দেখবা ইনশাল্লাহ কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখো মনে রাখবা প্রথম সুরকার কে? আচ্ছা ভাই, আমি একটা নাম বলবো আর তোমরা উত্তর দিবা। সবাই কমেন্ট করবো, আমি দেখি। আমি দুটা নাম লিখি। একটার নাম হচ্ছে লতিফ মিয়া, আর একটার নাম হচ্ছে মাহমুদ। তাহলে দেখো, আমি বললাম দুইজন মানুষ আছে, তো তোমরা আসলে চুজ করো। তোমরা তোমাদের জীবন সঙ্গী হিসেবে চুজ করো, কাকে চুজ করবা? লতিফ মিয়াকে না মাহমুদকে? তো সবাই বলবে ভাইয়া লতিফ মিয়া, এ তো পুরনো লোক। এ কি লোক? পুরনো লোক। তাহলে এ তো পুরনো লোক, তার মানে কি? এ পুরনো লোক মানে কি? প্রথম সুরকার। লতিফ মিয়া হচ্ছে কি? প্রথম সুরকার। আর মাহমুদ হচ্ছে লেটেস্ট। মাহমুদ কি নাম? লেটেস্ট নাম। তাহলে এ হচ্ছে কি? লেটেস্ট সুরকার, ঠিক আছে, বা বর্তমান সুরকার। মনে থাকবে। তাহলে দুইজন লোক ছিল। গীতিকার কে ছিল? প্রথমে গীতিকার, কনফিউশন ক্লিয়ার। গীতিকার গফফার, গীতিকার গফফার। এরপর আসলাম সুরকার। সুরকার হচ্ছে দুইজন, একটা হচ্ছে লতিফ মিয়া, একটা হচ্ছে মাহমুদ। তাহলে দেখো, মাহমুদ নামটা লেটেস্ট, তাই হচ্ছে কি? বর্তমান সুরকার। আর আগের সুরকার হচ্ছে কে? লতিফ, আব্দুল লতিফ। কি বললাম? আব্দুল লতিফ। তাহলে দেখো এখানে আসে আমার ভাইয়ের রক্তানো কিছু ব্যাপারে গানটির সুরকার কে? তাহলে দেখো, প্রথম সুরকার কে? প্রথম সুরকার আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার কে? আলতাফ মাহমুদ। দেখো বারবার আসছে পরীক্ষায়, ঠিক আছে? এবং আমার এই সব যে গানগুলা বা কবিতাগুলা, এটা আসলে কিসের অন্তর্গত? 21-এর গানে। কিসের অন্তর্গত? 21-এর গানে। ওকে, চলে আসি নিচেরটাই। এরপরে আসো, এবার এই কোয়েশ্চেনটা আমাদের মধ্যে একটু মনে হয় ঝামেলা সৃষ্টি হয়। সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটা প্রথম কবে বা কোন প্রভাত ফেরিতে গাওয়া হয়? এটা কিন্তু 2 বছর পর, অর্থাৎ 1954 সালে। কত সালে? 1954 সালে। এটা একটু মাথায় রেখো। আর এই যে যে গান, কবিতা, তারপর মনে করো যে উপন্যাস, চলচ্চিত্র, এই সবগুলো সংকলন করেন কে? এই সবগুলো সংকলন করেন হচ্ছে হাফিজুর রহমান। কি রহমান? হাফিজুর রহমান। সবকিছু সংকলন করেন, এই সবকিছু মনে রাখে কারা? হাফেজরা। সবকিছু মনে রাখে কারা? হাফেজরা। তাই মনে রাখবা হাফিজুর রহমান 21শে ফেব্রুয়ারি গ্রন্থের কি সংকলন করেন, মানে এই গান, চলচ্চিত্র সব জায়গায় এক জায়গায় করেন। সব জায়গায় কি করেন? এক জায়গায় করেন। কেটা? হাফিজুর রহমান। ওকে, চলে আসো। এরপর চলে আসো, আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটা জিনিস পড়বো, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বিগত বছরের কোয়েশ্চেন। এখন যেটা প্রেক্ষাপট, আমরা সেই প্রেক্ষাপট অনুযায়ী পড়বো। মাঝখানে অনেক কিছু ছিল, যুক্তফ্রন্ট ছিল, 6 দফা ছিল, গণঅভ্যুত্থান ছিল, তো এইগুলো আমরা স্কিপ করছি এবং আশা করি এখান থেকে কোয়েশ্চেন আসবে না। তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো একটু পড়বো। দেখো, প্রথম যেটা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটা সেক্টর কমান্ডার আর হচ্ছে এলাকা। তো আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও, সবাই আমাকে কমেন্ট করে জানাও। সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটার প্রথম সুরকারকে? সবাই একটু কমেন্ট করে জানাও, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটার প্রথম সুরকারকে? প্রথম সুরকারকে? আচ্ছা, জাকিয়া সুলতানা কমেন্ট করছে, শারমিন আক্তার সাথী কমেন্ট করছে। আচ্ছা, এরপর হচ্ছে কি? সরস্বতী, শারমিন আক্তার, সাজনা, সাদিয়া, মীরা, মহসিনা, অঞ্জনা, তাসলিমা। ওকে, তাহলে দেখো আমি এখান থেকে কি বললাম তোমাদের? দুটা জিনিস বলো, আমরা ভুলবো না কাদের? সবাই কমেন্ট করে জানাও, আমরা কাদের ভুলবো না? সবাই কমেন্ট করে জানাও যে আমরা কাদের ভুলবো না। সবাই কমেন্ট করে জানাও যে আমরা কাদের ভুলবো না। সবাই কমেন্ট করে জানাও। ওকে, খাদিজা খাতুন, সাদিয়া, সাফা, জামান। ওকে, ঠিক আছে। এবার চলে আসি আমরা সেক্টর কমান্ডে। এই বছর আসলে সেক্টর কমান্ডার, বীরশ্রেষ্ঠ, স্বীকৃতি প্রদানকারী দেশ, আমাদের মুক্তিযুদ্ধের সময় কয়েকটা সংগঠন, প্লাস হচ্ছে আমাদের বহির্বিশ্বে যারা মুক্তিযুদ্ধ করছে তাদের অবদান, বা আরো আছে হচ্ছে তোমার
মহিলা মুক্তিযুদ্ধে এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যেহেতু দেশে একটু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এই জন্য একটু। তাহলে আসো প্রথম যেটা আসো সেটা হচ্ছে আমাদের সেক্টর কোনটা। তাহলে দেখো প্রথম যেটা আছে প্রথম সেক্টর, তাহলে ভাই তুমি মনে রাখবা এভাবে 1 নম্বর সেক্টর, তাহলে মনে রাখবা 1 নম্বর চিটার কারা? 1 নম্বর চিটার হচ্ছে চট্টগ্রামের লোকজনরা। কি বলছি বলো? 1 নম্বর চিটার কারা? চট্টগ্রামের লোকজনরা। তাহলে বলো 1 নম্বর সেক্টর কারা? চট্টগ্রামের লোকজন। কি 1 নম্বর চিটার? এই চিটার কারা? আশেপাশে অনেক চিটার আছে, বলো 1 নম্বর চিটার। আশেপাশে সবাই যারা আছে যে উল্টাপাল্টা বিজনেস করে তারা হচ্ছে কি 1 নম্বর চিটার। তাহলে চিটার হচ্ছে কি চট্টগ্রাম। 1 নম্বর চিটার মানে কি চট্টগ্রাম। আমি আগে তোমাদের এলাকা ভিত্তিক পড়াবো, তারপর হচ্ছে কমান্ডার গুলা পড়াবো। ওকে, তারপরে দেখো ভাই 2 নম্বর শহর হচ্ছে ঢাকা। কি বলছি বলো? 2 নম্বরের শহর কোনটা? ঢাকা। তাহলে পৃথিবীর বলো, বাংলাদেশ তো মধ্যে পৃথিবীর সবচাইতে বেশি 2 নম্বরের শহর হচ্ছে কোনটা? ঢাকা। আরো আছে কারা জানো? নোয়াখালীরা কিন্তু 1 নম্বর না, কয় নাম্বার? 2 নাম্বার। কুমিল্লারাও 1 নম্বর না, কয় নাম্বার? 2 নাম্বার। তোমাদের পড়াইছে না আগের দিন যে নোয়াখালী আর কুমিল্লা এই দুটাই সমানে সমান, বুঝছো? দুটাই কি সমানে সমান, এটা 1 নম্বর না, কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে দেখো 2 নম্বরের শহর কোনটা? ঢাকা। আর নোয়াখালীরা 1 নম্বর হয় না, কয় নম্বর হয়? 2 নাম্বার হয়। ঠিক আছে, কুমিল্লারাও কি 2 নাম্বার। নোয়াখালী কুমিল্লা সমতট, তাহলে সমতট কত ছিল? 2 নাম্বার। ঢাকা হচ্ছে কত নম্বর? 2 নাম্বার, মনে থাকবে। ওকে, এরপরে দেখো 3 নম্বর যেটা সেটা হচ্ছে হবিগঞ্জ আর হচ্ছে কিশোর। তাহলে ভাই দেখো গঞ্জ থাকলে কিশোর, দেখো গঞ্জ 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 বানান, দেখো গঞ্জ বানান, এটা হচ্ছে দুইটা যুক্তবর্ণ দুইটা আর একটা গঞ্জ। তাহলে গঞ্জ থাকলেই 3 নম্বর, গঞ্জ থাকলেই কি 3 নম্বর। তাহলে প্রথম থেকে কি বললাম? 1 নম্বর চিটার। 1 নম্বর চিটার মানে কি চট্টগ্রাম। 2 নম্বরের শহর কোনটা? ঢাকা। সমতট কত? 2 নম্বর। এই নোয়াখালীরা কি 1 নম্বর হয়? নোয়াখালীরা সবসময় কয় নম্বর? 2 নম্বর। কুমিল্লাও কয় নম্বর? 2 নম্বর। এরপরে আসো 4 আর 5। হ্যাঁ, 4 আর 5 মনে রাখবো আমরা দুইটাই। দেখো সিলেট, একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে পশ্চিম। তাহলে আমি মনে রাখবো পশ্চিম 5। আমার সাথে বলো পশ্চিম 5। তাহলে সিলেটের পশ্চিম কত হবে? 5। সিলেটের পশ্চিম 5। আর সিলেটের পূর্ব কত হবে? 4। সিলেটের পূর্ব কত হবে? 4। তাহলে কি বললাম? পশ্চিম 5। আর বলো পশ্চিম 5 আর পূর্ব কত হবে? 4। ঠিক আছে। আচ্ছা, আমি একটু আগে আমারটা ছোট বড় বলতেছিলাম, দেখ মৌলভীবাজার, মৌলভীবাজারতে 4। এটা আমি কিভাবে পড়াবো? আমার বলতেছে ভাইয়া দেখেন মৌলভীরা সবসময় কয়টা বিয়ে করে জানেন? 4টা বিয়ে করে। কয়টা বিয়ে করেন? 4টা। তাহলে মৌলভীবাজার কত হবে? 4। ঠিক আছে, যদি স্পেসিফিক আসে মৌলভীবাজার কি দেখাবা? 4। এই মৌলভীরা কয়টা বিয়ে করার কথা বলে? 4টা। কয়টা? 4টা। তাহলে দেখো পূর্ব পশ্চিম, তাহলে সিলেট মানে 4 5, পশ্চিম 5, 4 হচ্ছে কি মৌলভী, 4 হচ্ছে কি মৌলভীবাজার, পূর্ব এবং কি মৌলভীবাজার। ওকে, এবার আসি হচ্ছে 6। 6 হচ্ছে কিভাবে পড়বা? দেখো 6 হচ্ছে নর্মালি আমাদের উত্তরবঙ্গ যেটা সেটা, তো আমি মনে রাখবো এভাবে। দেখো রংধনুর রং কয়টা? এই রংধনুর রং কয়টা? এই রংধনুর রং কয়টা? 7টা। তাহলে দেখো রংপুর মানে কি একটা রং পুড়ে গেছে, একটা রং কি হয়ে গেছে? পুড়ে গেছে। তাহলে থাকবে কয়টা? 6টা। রংপুর কত নম্বর সেক্টর? 6 নম্বর সেক্টর। এবার রংপুর বললেই তোমার অটোমেটিক মাথায় চলে আসবে দিনাজপুর। কি চলে আসবে? দিনাজপুর। রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এরা কত নম্বর? 6 নম্বর। তুমি শুধু রংপুর মনে রাখবা, রংপুর বললে বাকি মনে থাকবে। তাহলে বলো কি বললাম? রংধনুর রং কয়টা? 7টা। একটা রং পুড়ে গেছে, থাকে কয়টা? 6টা। তাহলে রংপুর কত? 6। আর কি বললাম? রংপুর বললে কি বলবা? দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। ভেরি গুড। এবার আসো রাজশাহী, 7 রাজা বলে না, 7 রাজার ধন। কি বললাম? 7 রাজার ধন। আবার বলো 7 রাজার ধন। আবার বলো 7 রাজার ধন। তার মানে কি 7 রাজা। কি বললাম? 7 রাজাতে কি রাজশাহী। রাজশাহীর পাশে আছে কি নাটোর, পাবনা। বগুড়াটা একটু গোল করো, বগুড়াও কত নম্বর? 7 নম্বর। ঠিক আছে, রাজশাহী, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ সব এক লাইনে, সব হচ্ছে এক লাইনে। যে হার্ডিঞ্জ ব্রিজ পড়াইছিলাম আগের দিন, হার্ডিঞ্জ ব্রিজ পার হলে কিংবা পাবনা, পাবনার পর নাটোর, তারপর হচ্ছে তোমার কি রাজশাহী, রাজশাহীর পর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সব এক লাইনে। এক্সট্রা একটু বড় বগুড়া, বগুড়া কত নম্বর? 7 নম্বর। বগুড়া কত নম্বর? 7 নম্বর। ঠিক আছে, এরপরটা দেখো 8 নম্বর। 8 নম্বর আমি পড়াবো না। 8 নম্বর হচ্ছে আমরা এখন যেখানে আছি খুলনা। খুলনা হচ্ছে কত নম্বর? 8 নম্বর। খুলনা কত নম্বর? 8 নম্বর। এই সবাই আমাকে কমেন্ট করে জানাও মৌলভীরা বিয়ে করতে চায় কয়টা? 4টা, তাই না? আচ্ছা, সবাই কমেন্ট করো আমাকে যে নোয়াখালীরা কয় নাম্বার? সবাই কমেন্ট করো নোয়াখালীরা কয় নাম্বার, সবাই একটু কমেন্ট করো। নোয়াখালীরা কয় নাম্বার সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। নোয়াখালীরা কয় নাম্বার সবাই কমেন্ট করো। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। নোয়াখালীরা কয় নাম্বার? আচ্ছা, ওকে, ইভা কমেন্ট করতেছে, জাকিয়া, অঞ্জন সরকার, মিতু, আরিফা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি কি বললাম?
এই আমরা এখন কত নম্বর সেক্টরে আছি? খুলনা কত নম্বর সেক্টর? 8 নম্বর। খুলনা কত? 8। কি বললাম? খুলনা কত? 8। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো 7 রাজাতে কি রাজশাহী, তাই না? আচ্ছা সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো হচ্ছে নোয়াখালীরা কত নম্বর? ভেরি গুড, ভেরি গুড। নিশাত আঞ্জুম, সাদিয়া, ভেরি গুড। আচ্ছা এরপরে আমাকে সবাই কমেন্ট করে জানাও যে সিলেটের পশ্চিম কত নম্বর সেক্টর? সিলেটের পশ্চিম কত নম্বর সেক্টর? সবাই কমেন্ট করে জানাও সিলেটের পশ্চিম কত নম্বর সেক্টর? সিলেটের পশ্চিম কত নম্বর সেক্টর? ওকে এরপরে আসো। আচ্ছা এরপরে আসো সাতক্ষীরা। ব্যাস সাতক্ষীরার লোকজন কিছু বললেই যদিও খারাপ লাগবে, তোমরা অনেকেই সাতক্ষীরার আছো, তো মনে রাখবা সাতক্ষীরার লোকজন খালি 9-6 করে। সাতক্ষীরার লোকজন খালি কি করে? 9-6 করে। তাই আমি সাতক্ষীরাদের বলি 9 ক্ষীরা। কয় ক্ষীরা? 9 ক্ষীরা। তোমাদের সোয়ান বেয়া কোনো সময় ঠিকঠাক কথাবার্তা বলে না, বুঝছো? খালি 9-6 করে সাতক্ষীরার। ঠিক আছে, তাহলে মনে রাখবা সাতক্ষীরার মানুষজন খালি কি করে? 9-6 করে। তাই সাতক্ষীরাকে আমি বলি কি জানো? 9 ক্ষীরা। কি বলি বলো তো? 9 ক্ষীরা। তাহলে বলো কি বললাম? সাতক্ষীরার লোকজন খালি কি করে? 9-6 করে। কি করে? 9-6 করে। তাদেরকে আমি কি বলি? 9 ক্ষীরা। কি বলি বলো তো? 9 ক্ষীরা। তাহলে তোমার বন্ধু বান্ধব যারা সাতক্ষীরায় বাড়ি ওদের দেখলেই আর সাতক্ষীরা বলবা না, কি বলবা? 9 ক্ষীরা বলবা। কি বলবা? 9 ক্ষীরা বলবা, মনে থাকবে। তাহলে সাতক্ষীরা না 9 ক্ষীরা? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো সাতক্ষীরা না 9 ক্ষীরা? সবাই কমেন্ট করো সাতক্ষীরা না 9 ক্ষীরা? আচ্ছা সবাই তো না, কয়েকজন। আমি তো বললাম ইরার কথা, তোমাদের হচ্ছে সোহান ভাইয়ার কথা। ঠিক আছে, ওকে সবাই কমেন্ট করো। ওকে এরপরে দেখো ভাইয়া 9 নম্বর। তাহলে ঠিক আছে, তাহলে সাতক্ষীরা না 9 ক্ষীরা। আরেকটা জেলা আছে এরাও সব 9-6 করে, তারা হচ্ছে বরিশাল। তারা হচ্ছে কি? বরিশাল। তাহলে বরিশালের মানুষজন কথা কথা খালি কি করে? 9-6 করে। এটাও কি? বরিশাল, মনে থাকবে। তো এটাও 9 নম্বর সেক্টর। তাহলে বরিশাল 9 নম্বর সেক্টর। আর খুলনা কত নম্বর সেক্টর? বৃহত্তর খুলনা বলতে কি মানে খুলনার কিছু অংশ, আগে তো আসলে এরকম সীমানা নির্ধারিত ছিল না, বুঝছো? তো কিছু অংশ আবার 9ও থাকে, কিন্তু খুলনা মেইনলি হচ্ছে 8। ঠিক আছে। আর সাতক্ষীরা পড়বো আমরা 9 ক্ষীরা। সাতক্ষীরাটা হচ্ছে তোমার 9 নম্বর সেক্টর। বরিশালও কত? 9 নম্বর সেক্টর। এবার হচ্ছে 10। 10 হচ্ছে কি? উপকূলীয় নৌ সেক্টর। নৌ সেক্টর হচ্ছে কত বলো তো? 10। আবার বলো কি বললাম? নৌ সেক্টর হচ্ছে কত? 10 নম্বর সেক্টর। দেখো না বিভিন্ন সময় বলে 10 নম্বর সতর্ক সংকেত কোথা থেকে দেয়? ওই সমুদ্র সংকেত দেয়, বুঝছো? 10 নম্বর মানে সমুদ্র থেকে দেয় আর কি। যাই হোক, তাহলে সমুদ্র উপকূলীয় অঞ্চল কত নম্বর সেক্টর? 10 নম্বর সেক্টর। ওকে এরপরে আসো 11 নম্বর। ভাইয়া 11 নম্বর আমরা 10টা সেক্টর পড়লাম, 11 নম্বর সেক্টর, তাই না? তাহলে এত সেক্টর আমরা পড়বো না, সেক্টর থেকে বিদায় নিব। তাই আমরা কি দিলাম? টাটা দিলাম। 11 নম্বর সেক্টর কি লাস্ট সেক্টর, তাই 11 নম্বর সেক্টরে আমি কি দিব? টাটা দিব। টাটা, টাটা, টাটা। তাহলে টাতে কি? টাঙ্গাইল। টাতে কি? টাঙ্গাইল। ঠিক আছে, তাহলে সেক্টর কি আমরা সারাদিন পড়বো না? 11 নম্বর সেক্টর এসে সেক্টরে কি দিব? টাটা দিব। টাতে কি? টাঙ্গাইল, মনে থাকবে। ওকে ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গেল হচ্ছে তোমার সেক্টর, কোন কোন সেক্টর কোন কোন জেলায় ছিল। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, প্রথমে দেখো তাহলে আমরা হচ্ছে আরেকবার একটু রিপিট করি, সেগুলো হচ্ছে কি একটু দেখো। প্রথমে কি বললাম? 1 নম্বর চিটার। কি বললাম? 1 নম্বর চিটার মানে 1 নম্বর চিটার মানে চট্টগ্রাম। 1 নম্বর চিটার মানে কি? চট্টগ্রাম। এই 2 নম্বর শহর কারা? ঢাকা। 2 নম্বর শহর কোনটা? ঢাকা। আর মনে রাখবা নোয়াখালী, কুমিল্লা এরাও কত নম্বর? 2 নম্বর। গঞ্জ মানে কি? 3। গঞ্জ কি? 3। 4 5 কি পড়াইছি? সিলেটের পূর্ব পশ্চিম। পশ্চিমে 5, পূর্ব 4। 6 নম্বর রংধনু রং কাটা 7টা, একটা রং পুড়ে গেছে, কি হবে? 6। এবার আসো 7। 7 হচ্ছে 7 রাজা। সাথে কি? 7 রাজা। আমরা আছি কত নম্বর? সবাই কমেন্ট করো। আমরা যে খুলনা আছি, খুলনা কত নম্বর? খুলনা কত নম্বর? সবাই কমেন্ট করো। খুলনা কত নম্বর? সবাই কমেন্ট করো। আচ্ছা আরেকটা কমেন্ট করবো হচ্ছে 11 নম্বর সেক্টর কি? আমরা কি টাটা দিছি, টাতে কি? টাঙ্গাইল, তাই না? আচ্ছা তাহলে সবাই কমেন্ট করবো আমাকে, সবাই কমেন্ট করবো হচ্ছে 1 নম্বর সেক্টর তো পারবো আমরা। সবাই কমেন্ট করবো 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টর হচ্ছে কোন কোন জেলা? সবাই কমেন্ট করো। ওকে এরপরে আসো আমরা পড়বো হচ্ছে সেক্টর কমান্ডার, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেক্টর কমান্ডার। তাহলে দেখো ভাইয়া সেক্টর কমান্ডার কেন ইম্পর্টেন্ট বুঝতেছো না? দেখো কারণ কি আছে, প্রথমেই কার নাম আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাম আছে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের সেক্টর কমান্ডার একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে তো চলে আসো। তো দেখো প্রথমে আমি পড়বো কিভাবে, তোমরা একটু পাশে বইয়ের পাশে যারা হচ্ছে আমাদের মাস্টার বুক খুলেছো, জিকে বুস্টার বুক, সবাই একটু বইয়ের পাশে একটা ট্রিজগুলো একটু লিখে রাখো।
আচ্ছা একটু খেয়াল করো, তাহলে দেখো প্রথমে আমি কি পড়বো, সেক্টর কমান্ডার। তো দেখো আমরা এভাবে মনে রাখবো, দেখো প্রথমে কিভাবে বলবো, দেখো এক যা, এভাবে পড়বো, দেখো সব একটু লিখে রাখো এভাবে, এক যা নয় যা, এভাবে লেখো, এক যা নয় যা, দেখো এক যা নয় যা। তাহলে 1 নম্বর সেক্টর কমান্ডার কে, যাতে হচ্ছে জিয়াউর রহমান। তাহলে বলো কি বলতে বলবা, সবাই আমার ক্ষেত্রে লেখো, সবাই কমেন্ট করে লেখো, এক যা নয় যা, সবাই কমেন্ট করো, এক যা নয় যা, সবাই কমেন্ট করো, এক যা নয় যা, ঠিক আছে সবাই কমেন্ট করো, এক যা নয় যা। তাহলে দেখো এক জাতে কি, হ্যাঁ এক জাতে হচ্ছে জিয়াউর রহমান, এক জাতে কি জিয়াউর রহমান, সবাই কমেন্ট করো, এক যা নয় যা। তাহলে এক জাতে কি জিয়াউর রহমান, নয় জাতে কি জলিল। এই ভাই যেখানে জিয়া থাকবে সেই কত নম্বরে যাবে, 1 নম্বরে যাবে, এক যা দুই যা। এরপরে দেখো পরেরটা, দেখো পরেরটা হচ্ছে কি 2 নম্বর সেক্টর। ভাই দেখো 2 নম্বর সেক্টর মানে কি, নোয়াখালী আর কি কুমিল্লা আর কি ঢাকা, এরা কি 1 নম্বর না 2 নম্বর, 2 নম্বর। তাহলে এদের পাল্লায় যারা পড়বে এরা কি ভালো থাকবে না, এরা কি খাবে, এরা হচ্ছে মারা খাবে। কি খাবে বলো তো, মারা খাবে। তাহলে বলো এই 2 নম্বর সেক্টর অর্থাৎ নোয়াখালী কুমিল্লা ঢাকা, এদের পাল্লায় যারা পড়বে তারা কি খাবে, মারা খাবে। 2 নম্বরের পাল্লায় পড়লে কি খাবে, মারা খাবে, ঠিক আছে কি খাবে, মারা খাবে। তার মানে কি দুই খা, দুই কি খা, এই যে দুই কি খা। তাহলে আমরা এই মারাটা কিভাবে খাবে, হা করে খাবে। কিভাবে খাবে বলো তো, হা করে খাবে। তাহলে মারা খা কিভাবে, হা করে খা। এই মারা খা কিভাবে, হা করে খা। তাহলে এই 2 নম্বরদের পাল্লায় যারা পড়বে তারা কি খাবে, মারা খাবে, তাই না। মারাটা কিভাবে খাবে, হা করে খাবে। তাহলে সবাই লেখো 2 নম্বরে লেখো, মারা খাবে কি, হা করে খা। বলো মারা খাবে হা করে খা। তাহলে দেখো কি কি আছে একটু দেখো, তাহলে দেখো হা করে খা, হাতে কি, হাতে হচ্ছে হায়দার, হাতে কি হায়দার, আর খাতে কি খালেদ মুশাররফ, খাতে কি খালেদ মুশাররফ। তাহলে মারা খাবে কিভাবে, এই মারা খাবে কিভাবে, মারা খাবে কিভাবে, হা করে খাবে। তাহলে হাতে কি হায়দার, খাতে কি খালেদ মুশাররফ। সবাই কমেন্ট করো মারা খাবে কিভাবে, সবাই কমেন্ট করো মারা খাবে কিভাবে। আচ্ছা পরেরটা দেখো 3 নম্বর, 3 নম্বর সেক্টর কমান্ডার। এই প্রায় তোমরা দেখবা রাস্তাঘাটে, তারপর হচ্ছে তোমার প্রায় জায়গায় দেখবা হচ্ছে থার্ড জেন্ডার বলে একটা লোক আছে, তাই না, থার্ড জেন্ডাররা আছে। তো দেখবা থার্ড জেন্ডাররা প্রায় এরকম এরকম করে, এরকম এরকম করে, তাই না। তো এরকম এরকম করতে করতে প্রায় দেখবা, আগের দিন আমি আর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শ্যাম ভাই যাচ্ছিলাম, তো রিক্সা বেলায় যাচ্ছে, ঠিক আছে, তো রিক্সায় যাচ্ছে, তো যার সময় আমাদের বলতেছে এই, ঠিক আছে এরকম, এই 300 না 500, এরকম বলছে। কি বলছে বলো তো, 300 না 500। আমি দেখাইতে পারলাম না অঙ্গভঙ্গি এইভাবে, এই 300 না 500, 300 না 500। মানে শ্যাম ভাই তো অনেক বড় লোক, তো তাই হচ্ছে ওনাকে আসলে কম টাকা চাচ্ছে না, বেশি টাকা চাচ্ছে, তাই কি বলছে বলো, এই 300 না 500, 300 না 500। সবাই কমেন্ট করো 300 না, 300 না কত 500। শ্যাম ভাই 300 টাকা চায় না, কয় টাকা চাইছে, 500 টাকা। সবাই কমেন্ট করো 300 না 500। 3 নম্বর জেন্ডার, এই 3 নম্বর জেন্ডাররা 300 টাকা চায় না, কয় টাকা চাই 500। দেখো 3 নম্বর জেন্ডাররা কয় লাগবে, 3 নম্বর, 3 নম্বর জেন্ডাররা 300 টাকা চায় না, কয় টাকা চাই 500 টাকা। সবাই কমেন্ট করো 300 না 500। সবাই কমেন্ট করো 300 না 500। সবাই কমেন্ট করো 300 না 500 করছো, 300 না, আমি যেভাবে লিখছি এইভাবে 300 না 500। কমেন্ট করো 300 না 500। আচ্ছা 300 না 500। এবার দেখি একটু পড়ে দেখি, দেখো 300 না 500 তে কি হয়, দেখো 300 না, শতে হচ্ছে শফিউল্লাহ, নাতে কি নুরুজ্জামান, তার মানে কি 300 না কত 500। তাহলে পাঁচে হচ্ছে কি 500, শওকত আলী, পাঁচের শতে কি শওকত আলী, ঠিক আছে। তাহলে আমরা যখন বাইরে গেছি, শ্যাম ভাই বড় লোক মানুষ, তাই ওনার কাছে কেউ 300 টাকা যাচ্ছে না, কয় টাকা যাচ্ছে 500 টাকা। 300 না 500, শতে শফিউল্লাহ, নতে নুরুজ্জামান, 500 তে কি শওকত আলী, 500 তে কি শওকত আলী, ঠিক আছে। এবার 4, তাই এভাবে পড়বা 4 সিআর। কি বললাম বলো, 4 সিআর। সবাই কমেন্ট করো কি বললাম, 4 সিআর। আবার বলো 4 সিআর, ঠিক আছে। তাহলে 4 সিআরে কি, 4-এ হচ্ছে সিআর দত্ত, 4-এ হচ্ছে কি সিআর দত্ত, ঠিক আছে, 4-এ হচ্ছে কি সিআর দত্ত। পরেরটা দেখো 4-এ সিআর দত্ত। এরপরে আসো 6 নম্বর সেক্টর। তাহলে দেখো আমি বললাম 300 না 500, 300 তে কি শফিউল্লাহ, নুরুজ্জামান, 5-এ হচ্ছে 500 শওকত আলী, ঠিক আছে, ভুলায়ও না। ওই প্রথম শতে হচ্ছে কি শফিউল্লাহ, পরের 500 শতে শওকত, শতে কি শওকত, ঠিক আছে। সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে, সবাই আমাকে কমেন্ট করো, সবাই কমেন্ট করো হচ্ছে 1 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল,
1 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল সবাই একটু কমেন্ট করো। আর 9 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল সবাই কমেন্ট করো। 1 নম্বর আর 9 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল, 1 নম্বর আর 9 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল সবাই একটু কমেন্ট করো। ওকে, এরপরে দেখো, এরপরে আসে হচ্ছে 6 নম্বর। ভাই ভাই পড়বা, এই তুই হচ্ছে 6 আঙ্গুল বাসুর, 6 আঙ্গুল কি বাসুর, এই তুই কয় আঙ্গুল বাসুর, 6 আঙ্গুল বাসুর। তাহলে দেখো বাতে হচ্ছে বাসার, ছতে হচ্ছে 6, তাহলে বাসার কত নাম্বার 6 নাম্বার, বলো বাসার 6 নাম্বার, আবার বলো বাসার 6 নাম্বার। ওকে, পরে চলে আসো 7 নাম্বার। ভাই 7টা যা পড়ছিলাম না, রাজাদের একটা কি থাকে, রাজাদের একটা সিংহাসন থাকে তাই না, ওরা সিংহাসনে শান দেয়, সিংহাসনে কি দেয় শান দেয়, রাজারা সিংহাসনে কি দেয় শান দেয়। তাহলে দেখো রাজারা সিংহাসনে কি দেয় শান দেয়। তাহলে দেখে ভাই পড়বা 7 নুরুজ্জামান নাজমুল, সাথে কি নুরুজ্জামান নাজমুল, 7 শান, এভাবে পড়বা 7 শান, 7 শান, 7 শান। ওকে, এরপরে দেখো 8 নম্বর সেক্টর। তো ভাই দেখো 8 নম্বর সেক্টর আমরা মনে রাখবো এভাবে, ও 8 মন, কি বললাম বলো, ও কয় মন 8 মন, এভাবে মনে রাখবো ও 8 মন। তোমাদের শিহাব ভাই আছে ক্লাস আছে না, তো শিহাব ভাইয়ের ওজন অনেক বেড়ে গেছে, আগে থেকে বলছে ভাই আপনি কয় মন হয়েছেন, কয় 8 মন, তাহলে আমাদের শিহাব ভাই কয় মন 8 মন। তাহলে এভাবে পড়বা ও কয় মন 8 মন। তাহলে ওতে হচ্ছে ওসমান, ওতে কি ওসমান, আটে হচ্ছে 8 নম্বর, আর মনে হচ্ছে মঞ্জুর। তাহলে দেখো ওতে কি ওসমান, আটে হচ্ছে 8 নম্বর সেক্টর, মনে হচ্ছে মঞ্জুর। এই সবাই কমেন্ট করো শিহাব ভাই কয় মন, এই সবাই কমেন্ট করো শিহাব ভাই কয় মন, শিহাব ভাই কয় মন, সবাই কমেন্ট করো শিহাব ভাই কয় মন, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো শিহাব ভাই কয় মন। আচ্ছা, এবার আমাকে সবাই কমেন্ট করে জানাও তোমরা যে মারা খাইছিলা, মারাটা কিভাবে খাইছিলা, এই সবাই কমেন্ট করে জানাও যে মারা খাইছিলা কিভাবে, সবাই কমেন্ট করে জানাও যে তোমরা মারা খাইছিলা কিভাবে। ওকে, তাহলে মারা খাতে কি ছিল খালেদ মোশাররফ হায়দার, মনে আছে। ওকে, এবার দেখো 9 যা, এই সবাই বলো তো 9 যা, 9 নম্বর সেক্টর কে ছিল, 9 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল সবাই কমেন্ট করো, 9 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল সবাই কমেন্ট করো, 9 যাতে ছিল, 9 যাতে কি ছিল সবাই কমেন্ট করো। ওকে, এরপরে দেখো 9 যাতে কি ছিল জলিল, 9 যাতে কি ছিল জলিল। পরটা দেখো 10 নম্বর। ভাই আমার ক্ষেত্রে বলো নৌ সেক্টরে নো কমান্ডার, বলো নৌ সেক্টরে নো কমান্ডার, সবাই কমেন্ট করো নৌ সেক্টরে নো কমান্ডার, বলো নৌ সেক্টরে নো কমান্ডার। ভেরি গুড। এরপরে আসো 11 নম্বর। ভাই 11 নম্বর আমরা পড়বো এভাবে 11তম, 11তে টাটা না, 11তম কি পড়বো বলো তো 11তম, 11তম। তাহলে 11তে হচ্ছে কি তাহের, 11তে কি তাহের, মনে থাকবে 11তম, 11তে তাহের, আবার বলো 11তে তাহের, মনে থাকবে। তাহলে আমাকে বলো কি বললাম, নৌ সেক্টরে নো কমান্ডার, মনে আছে নৌ সেক্টরে নো কমান্ডার। ওকে, আর 11তমতে কি তাহের, 11তমতে তাহের। এই বাসুর পড়াইছিলাম না 6 আঙ্গুল বাসুর, তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাও 6 নম্বরে কে ছিল, 6 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল সবাই কমেন্ট করো, 6 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল, সবাই আমাকে কমেন্ট করে জানাও 6 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল। মুনতাসির বিন মাহবুব কমেন্ট করছে, নাজদিন নাহার কমেন্ট করছে। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো একটু পড়ি। এরপর কমেন্ট করছে বাপ্পি দাস, অঞ্জনা সরকার, মুনতাসির বিনা মাহবুব, আব্দুর রহমান বিশ্বাস, ঋতু, প্রিয়া মিস্ত্রি, মোহনা, অদিতা, আব্দুর রহমান বিশ্বাস, জাকিয়া, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, আচ্ছা আমরা এবার চলে আসি পরের স্লাইডে। দেখো কি আছে, এবার আমাদের কয়েকটা এক্সট্রা ইনফো যেগুলো বারবার পরীক্ষায় আসে। দেখো ভাই একটা জিনিস মনে রাখবা, আমাদের সেক্টর ছিল 11টা, কিন্তু সেক্টর কমান্ডার দেখো না, ওই যে ও 8 মন 2টা পড়াইছি, 300 না 500 2টা পড়াইছি, সেক্টর কমান্ডার ছিল কিন্তু 16 জন। সবাই একটু কমেন্ট করে জানাও সেক্টর ছিল 11 জন, উপরে লিখে রাখো, আর সেক্টর কমান্ডার কয়জন 16 জন। সবাই একটু কমেন্ট করে জানাও যে সেক্টর কমান্ডার কয়জন ছিল, সেক্টর কমান্ডার কয়জন ছিল সবাই একটু কমেন্ট করে জানাও। সেক্টর ছিল হচ্ছে তোমার 11টা, সেক্টর কমান্ডার কয়টা 16টা, সেক্টর কমান্ডার কয়টা 16টা। ওকে, চলে আসো। তাহলে মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল কয়টা, সেক্টর ছিল 11টা। আচ্ছা, সাব সেক্টর কয়টা, ভাই আমাদের এখন জেলা কয়টা 64টা, তাহলে সাব সেক্টর কয়টা থাকবে 64টা। ওকে, পরের কোশ্চেন দেখো, একমাত্র ব্যতিক্রম ধর্মী সেক্টর ওই যে নৌ সেক্টরে নো কমান্ডার, বলো নৌ সেক্টরে নো কমান্ডার। ওকে, এবং এই 11টা সেক্টরে ভাগ করে কেনা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী, কি নাম বলো তো এমএজি ওসমানী। তাহলে বলো 11টা সেক্টরে ভাগ করে কে এমএজি ওসমানী। এবার দেখো এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান ঘোষণা করা হয় কোথায়
তেলিয়াপাড়ায়। ভাইয়া তেলিয়াপাড়া হচ্ছে হবিগঞ্জের একটা স্থান, এবং সেই হবিগঞ্জের একটা এলাকার নাম হচ্ছে তেলিয়াপাড়া। এবং আমাদের এই মুক্তিযুদ্ধের স্ট্র্যাটেজি ছিল, এই যে দেখো 8 নম্বর কোয়েশ্চেনে আছে যে আমাদের মুক্তিযুদ্ধের স্ট্র্যাটেজি নাম কি ছিল? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। কারণ তেলিয়াপাড়ায় যেই রণকৌশল সাজানো হয় আমাদের সেইভাবেই মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়, তাই এই স্ট্র্যাটেজির নাম কি? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। কি নাম? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। এটা কোথায়? হবিগঞ্জে। কোথায়? হবিগঞ্জে। ওকে, এবার দেখো জেনারেল উসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন কবে? ওই যে 17ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে কি হয়, মুজিবনগর সরকার শপথ পাঠ করে, প্লাস হচ্ছে আনুষ্ঠানিকভাবে সবকিছু ওই দিনই হচ্ছে আমাদের ঘোষণা হয়, তাই ওই দিন ওনাকে কি করা হয়? ওই দিন হচ্ছে ওনাকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়। ওকে, তেলিয়াপাড়া কোথায়? হবিগঞ্জ। পরেরটা আসো, ওয়ার স্ট্র্যাটেজি পড়লাম। মুক্তিযোদ্ধা গেরিলা দল ক্রাক প্লাটুন। দেখ ক্রাক হচ্ছে ঢাকায় ছিল, এদের কাজ ছিল হচ্ছে একটা বিল্ডিং এ, মনে করো যেখানে পাকিস্তানিরা আছে, একটা বিল্ডিং মারে, বিল্ডিং এ মনে করো বোমা ফাটালো, ফাটায় দৌড়ে চলে আসা, মানে বহির্বিশ্বকে মোটামুটি জানানো যে কি হচ্ছে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হচ্ছে। ক্রাক প্লাটুন কত নম্বর সেক্টর ছিল? 2 নম্বর। ঢাকা ছিল কত নম্বর? 2 নম্বর, তাই এটাও 2 নম্বরে ছিল। আর ব্রাদার্স প্লাটুন দেখো, দেখবা একটা টিমে খেলে কয়জন? 11 জন। বলে না যে আমরা 11 জন ভাই, আমরা 11 জন কি ভাই, তাহলে ব্রাদার্স প্লাটুন ছিল কত নম্বর? 11 নম্বর। কত নম্বর? 11 নম্বর। ওকে, আস পরেরটা, মুক্তিযুদ্ধের সম্মানে ভাইয়া 1971 সালে 16 ডিসেম্বর তো আমরা বিজয় দিবস অর্জন করলাম। তো তারপর হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হলো শেখ মুজিবুর রহমানের 10ই জানুয়ারি, এবং তারপরে অর্থাৎ 14 জানুয়ারি মুক্তিযুদ্ধে মারা গেছে 30 লাখ মুক্তিযুদ্ধে মারা গেছে, তাদের স্মরণে কি হইলো? শোক দিবস হইলো। ঠিক আছে, কত তারিখ? 14 জানুয়ারি 1972 সাল। আচ্ছা, আমরা ওই যে আমাদের জাহানারা ইমামের ছেলে আছে শহীদ শাফি ইমাম রুমি, উনি হচ্ছে কোন দলের সদস্য ছিল? ক্রাক প্লাটুন। কোনটা? ক্রাক প্লাটুন। ওকে, মুজিব বাহিনীর প্রশিক্ষণ হয় কোথায়? এটা পড়া লাগবে না, পড়াটা চলে আসো। 15 নম্বর, পোড়া মাটির নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পাকিস্তানি সেনাবাহিনী। এরা এত বর্বর ছিল, ওরা বলতো কি মানুষ তো মারবি, প্লাস যে জায়গা আছে সেটাও কি করে দিবি? পোড়াই দিবি, বুঝছি? এই জন্য এটা হচ্ছে কি নীতি? পোড়া মাটির নীতি। ওকে, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার করছিল, তারপর হচ্ছে করলো কে? এই পাকিস্তানিরা। ওকে, এরপরে চলে আসো দেখো। আচ্ছা, এরপরটা দেখো হচ্ছে মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান, খুবই ইম্পর্টেন্ট। এই বছর বিসিএসও আসছে একটা কোশ্চেন, 48 বিসিএসে তোমার হচ্ছে মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। তো আমরা একটু খেয়াল করবো, একটু দেখো প্রথমে কি আছে। প্রথম হচ্ছে জর্জ হ্যারিসন। আচ্ছা, এর আগে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও, সবাই আমাকে কমেন্ট করে জানাবো হচ্ছে ব্রাদার্স প্লাটুনস, তাই না? ব্রাদার্স প্লাটুনস হচ্ছে কতজন, কত নম্বর সেক্টর ছিল? ব্রাদার্স প্লাটুনে কত নম্বর সেক্টর ছিল? ব্রাদার্স প্লাটুন কত নম্বর সেক্টরে ছিল? সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, আমি কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করি। কে কে কমেন্ট করছে দেখি। আফসানা, আসিয়া আক্তার শান্তা, রাফিদ হাসান, নাজমা নাসিম। ওকে, এবার আমাকে বলো পোড়ামাটির নীতি, তাহলে পোড়ামাটি কারা করতো? পাকিস্তানিরা। পোড়ামাটির নীতি প্রযোজ্য ছিল কাদের? পাকিস্তানিদের না? আচ্ছা, এবার আমাকে বলো ক্রাক প্লাটুন কত নম্বর সেক্টর? ক্রাক প্লাটুন কত নম্বর সেক্টর? সবাই কমেন্ট করো। ক্রাক প্লাটুন কত নম্বর সেক্টর? ক্রাক প্লাটুন কত নম্বর সেক্টর? সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, এরপরে চলে আসছে আমাদের মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। তো ভাইয়া দেখো, মুক্তিযুদ্ধের সবচাইতে যদি তুমি বলো যে ভাই একটা ইম্পর্টেন্ট ব্যক্তি কে ছিল? জর্জ হ্যারিসন। ঠিক আছে, হ্যারিসন হচ্ছে সং করতো। দেখো এবার পড়বা হ্যারি সন, না হ্যারি সং। কি পড়বা? হ্যারি সং। আবার বলো হ্যারি সং। তাহলে হ্যারি সং কি করতো? শিল্পী, সং করতো, তাই না? এবং উনি হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, এটা পরীক্ষা আসে যে কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোক্তা কে ছিলেন? জর্জ কি হ্যারিসন। কে ছিল? কনসার্ট ফর বাংলাদেশের মেইন উদ্যোক্তা কে? জর্জ হ্যারিসন। কনসার্ট মানে কি বলতো? কনসার্ট মানে তো গান বাজনা, তাই না? তাহলে গান বাজনা করবে কে? হ্যারি সং। কি বললাম? হ্যারি সং। আচ্ছা, কত তারিখ করে? 1 আগস্ট 1971। ম্যাট কোয়েশ্চেন পরেরটা। এবং তার একটা সঙ্গীত মানে দল ব্যান্ড ছিল। আচ্ছা, দেখবা গানের সময় বিভিন্ন বিট বিট বাজায় না, তাদের ব্যান্ডের নাম ছিল হচ্ছে কি? বিটলস। কি ছিল? বিটলস। আচ্ছা, এবং প্রধান শিল্পী ছিল কে? প্রধান শিল্পী ছিল হচ্ছে জর্জ হ্যারিসন। কি নাম বলতো? জর্জ হ্যারিসন। ওকে, পরেরটা দেখো। এরপরে যেটা সেটা হচ্ছে আরো কি কি লাগবে দেখো। এবং উনি হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশের অগ্রতা। যাই হোক, ওনার সাথে আরেকজন লোক ছিল, নাম হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। কি নাম বলতো? পণ্ডিত রবিশঙ্কর। এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, রবিশঙ্করের নাম মনে নিচে দেয়া আছে। আচ্ছা, দেয়া আছে।
বব ডিলান কি করছে একটু দেখো। বব ডিলান হচ্ছে আমেরিকান সঙ্গীত শিল্পী এবং উনি হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশে সঙ্গীত পরিবেশন করেন। মানে আমরা এখানে মোটা থেকে 4 জনের নাম পড়লেই হচ্ছে, 3 জনের নাম, জর্জ হরিসন, বব ডিলন, আর হচ্ছে কি পণ্ডিত রবিশঙ্কর, আর হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, এটা পড়লেই হবে, মোর দ্যান এনাফ। পরে চলে আসো সাইমন ড্রিং, এবছর 48 বিসিএস এর কোয়েশ্চেন, যে বহির্বিশ্বে যে আমাদের যে মানে পাকিস্তানেরা এমন ছিল যে ওরা আসলে বহির্বিশ্বে আমাদের বাইরে জানাতে দিবে না যে এই দেশে যে তারা গণহত্যা চালাচ্ছে এটা বাইরে জানাতে দিবে না। প্রথম জানায় কে? সাইমন ড্রিং। কি নাম বলতো? সাইমন ড্রিং। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বহির্বিশ্বে সর্বপ্রথম পাকিস্তান বর্বরতার খবর প্রকাশ করেন কে? সাইমন ড্রিং। আচ্ছা, এবং সেটা পত্রিকায় করে, সেই পত্রিকাটার নাম কি? ডেইলি টেলিগ্রাফ। কি পত্রিকা? ডেইলি টেলিগ্রাফ, ঠিক আছে। আচ্ছা, এবং এই প্রতিবেদনটা পড়তে পারো যে ট্যাঙ্ক ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান, এটা পড়তে পারো, সমস্যা নেই। ওকে, এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দুইটা। নাম্বার 1, সাইমন ড্রিং কোন দেশীয় সাংবাদিক? ব্রিটিশ সাংবাদিক, এবং উনি হচ্ছে কি করছে? বহির্বিশ্বে সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা জানাই, এবং কোন পত্রিকার মাধ্যমে? ডেইলি টেলিগ্রাফ, ঠিক আছে। সাইমন ড্রিং, ডেইলি টেলিগ্রাফ, এটা একটু কমেন্ট করে জানাও যে সাইমন ড্রিং কোন টেলিগ্রাফে ছিল? ডেইলি টেলিগ্রাফ, ঠিক আছে। পরেরটা দেখো, অ্যালেন গিন্সবার্গ, বা এভাবে পড়বা অ্যালেন গিন্সবার্গ, অ্যালেন এভাবে পড়বা, বলো গিন্সবার্গ কি অ্যালেন? একটু খেয়াল করো, দেখো গিনেসবার্গ এলেন, এই যে দেখো গিনেসবার্গ এলেন, কোথায় এলেন? যশোর রোড এলেন, এভাবে পড়বা গিনেসবার্গ এলেন, কোথায় এলেন? এই গিনেসবার্গ এলেন, কোথায় এলেন? যশোর রোড এলেন। এই যশোর রোড কেন? শিববাড়ির পাশে যেটা, সেটা হচ্ছে গিনেসবার্গ, ঠিক আছে। তাহলে আমরা এভাবে পড়বো গিনেসবার্গ এলেন, কোথায় এলেন? এই গিনেসবার্গ কোথায় এলেন? যশোর রোডে এলেন, ওকে। এবং পরেরটা দেখো, উনি কোন দেশের নাগরিক? এটা হচ্ছে আমেরিকান নাগরিক। পরে চলে আসো, উইলিয়াম এস ওডারল্যান্ড, বা এভাবে পড়বা ওডারল্যান্ড, নেদারল্যান্ড। আবার বলো ওডারল্যান্ড, নেদারল্যান্ড। আবার বলো ওডারল্যান্ড, নেদারল্যান্ড। আচ্ছা, তাহলে আমরা এভাবে পড়তে পারি ওডারল্যান্ড, নেদারল্যান্ড। তাহলে ওডারল্যান্ড কোন দেশের বংশোদ্ভূত ছিল? নেদারল্যান্ডের। নেদারল্যান্ডের জন্মগ্রহণ করছে, কিন্তু নাগরিক হয়েছে কোথায়? অস্ট্রেলিয়ার। কোথায় নাগরিক হয়েছে? অস্ট্রেলিয়ার। আচ্ছা, এবং এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে যে ওডারল্যান্ড উনি যেহেতু দেখো ওনার দ্বৈত নাগরিক, মানে উনি নেদারল্যান্ডে হচ্ছে জন্মগ্রহণ করছে আর অস্ট্রেলিয়া হচ্ছে কি করছে? অস্ট্রেলিয়ার হচ্ছে নাগরিক, জন্মগ্রহণ করছে এক জায়গায়, নাগরিক হচ্ছে আরেক জায়গায়। তাহলে ওডারল্যান্ডের ক্ষেত্রে কয়টা দেশ সম্পর্কিত? দুইটা। তাই উনি হচ্ছে 2 নম্বর সেক্টরে যুদ্ধ করে। কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? 2 নম্বর সেক্টরে যুদ্ধ করে। তাহলে আমরা মনে রাখবো ওডারল্যান্ড কত বলো তো? ওডারল্যান্ড কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? 2 নম্বর সেক্টরে যুদ্ধ করে। কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? 2 নম্বর। ওডারল্যান্ড, নেদারল্যান্ড। ওডারল্যান্ডের জন্ম কোথায়? নেদারল্যান্ডে। আর ওডারল্যান্ড তোমার কোন দেশের নাগরিক? অস্ট্রেলিয়ার। কোন দেশের? অস্ট্রেলিয়ার। কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? 2 নম্বর সেক্টরে যুদ্ধ করে। কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? 2 নম্বর সেক্টরে যুদ্ধ করে, ঠিক আছে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে ওডারল্যান্ড কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? ওডারল্যান্ড কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? আচ্ছা, ওকে। পরেরটা দেখো, মুক্তিযুদ্ধ চলাকালীন কয়েকটা অপারেশন, বা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে। আমরা একটু মনোযোগ দিয়ে একটু কমপ্লিট করি। আসো, প্রথম যেটা অপারেশন সার্চলাইট। তো অপারেশন সার্চলাইট যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে 25শে মার্চ পাকিস্তানি নরপশুরা আমাদের উপর যে অতর্কিত হামলা চালায়, সেটা হচ্ছে তোমার কি? সার্চলাইট। তো দেখো প্রথম যেটা, এর পরিচয় কি? পূর্ব পাকিস্তান পাক সামরিক অভিযান। কি নাম? পূর্ব পাকিস্তান পাক সামরিক অভিযান। তাহলে ভাইয়া দেখো, সার্বিক তত্ত্বাবধান করে কে? ভাইয়া আমাদের জীবনযাপনের জন্য সার্বিক তত্ত্বাবধান করে কে? টাকা। আমি কিভাবে চলবো এটা মেনটেন করে কে? টাকা। তাহলে আমরা মনে রাখবো অপারেশন সার্চলাইটে সার্বিক তত্ত্বাবধান করবে কে? টাক্কা খান বা টিক্কা খান, ঠিক আছে। আর ঢাকা শহরের দায়িত্ব থাকে কেটা? ঢাকা শহরের দায়িত্ব থাকে হচ্ছে রাও ফরমান আলী। কি নাম? রাও ফরমান আলী। আর ঢাকার বাইরে হচ্ছে কি কয় না, ও ঢাকার মধ্যে কিছু না, কিন্তু ঢাকার বাইরে রাজা। ঢাকার বাইরে কি? রাজা। ওই যে 7 রাজা মনে আছে? ঢাকার বাইরে রাজা। আমরা এভাবে মনে রাখবো ঢাকার বাইরে রাজা। আর সার্বিক তত্ত্বাবধানে কেটা? টিক্কা খান। ঢাকা শহরে কেটা? রাও ফরমান আলী। ওকে, পরে চলে আসো পরের কোয়েশ্চেন। 19শে মার্চ। তো ভাইয়া দেখো 19শে মার্চ হচ্ছে বাঙালি সেনাদের কি করা হয়? মানে পাকিস্তানিরা বুঝতে পারতেছিল যে যেহেতু ওরা আমাদের আক্রমণ করবে, তাই পাকিস্তানি সেনাবাহিনীতে তো আগে তো নাম ছিল পাকিস্তান সেনাবাহিনী, সেখানে বাঙালিরাও ছিল, পাকিস্তানিরাও ছিল। তো বাঙালি সেনাবাহিনীর হাত থেকে ওরা নিরস্ত্রকরণ শুরু করে, মানে ওদের হাতে অস্ত্র থাকতে পারবে না। তো দেখো, তো ওরা এই কাজটা যখনই শুরু করে, তখনই হচ্ছে আমাদের বাঙালিরা 19 তারিখে হচ্ছে 19শে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ করে। তো এই কোয়েশ্চেনটা প্রায় আসে যে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস কবে? 19শে মার্চ। এবং এটা কারা করে? এটা হচ্ছে গাজীপুরের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কারা? গাজীপুরের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ওকে, পরের কোয়েশ্চেনে চলে আসো।
আচ্ছা, অপারেশন জ্যাকপট ভাই আমরা এইভাবে মনে রাখবো, জ্যাকপট জাহাজ, কি বললাম বলো, জ্যাকপট জাহাজ, জ্যাকপট জাহাজ, জ্যাকপট জাহাজ, আবার বলো কি বললাম, জ্যাকপট জাহাজ, এতটুকু। তাহলে বঙ্গোপসাগরকে শত্রুতা মুক্ত করতে নৌবাহিনীরা, তাহলে নৌবাহিনীরা কিসে চালায়, জাহাজে চলে। তাহলে আমরা মনে রাখবো এভাবে যে জ্যাকপট কি বলতো, জাহাজ, আবার বলো জ্যাকপট জাহাজ, অর্থাৎ নৌবাহিনীর সদস্যরা যেটা যে অভিযান পরিচালনা করে তাদেরকে বলা হয় কি, অপারেশন কি, জ্যাকপট। এবং এটা হয় 15ই আগস্ট, কবে হয়, 15ই আগস্ট। এবার দেখো, এবার এই কোশ্চেনটা আসতে পারে যে কয়টা জাহাজ ধ্বংস করে, কয়টা বলো তো, 60টি, 60টি, কয়টা বলো, 60টি পাকিস্তানের জাহাজ ধ্বংস করে। এবং এই দিনই কিন্তু মূলত আমরা বুঝি যে না আমরা চূড়ান্ত বিজয়ের দিকে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে দেখো পাকিস্তানি সেনাবাহিনীর উপর জ্যাকপট মানে জাহাজ, জাহাজে আক্রমণ করি কত তারিখ, 15ই আগস্ট 1971 সাল, এবং কয়টি জাহাজ ধ্বংস করি, 60টি জাহাজ। ওকে, চলে আসো নিচেরটা, আসো প্রথমটা, প্রথম কোয়েশ্চেন, স্বাধীনতা সংগ্রামের দেশের প্রথম শহীদকে, প্রথম শহীদ হচ্ছে শহীদ আসাদ, অর্থাৎ গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানে যে প্রথম শহীদ হয় তার নাম হচ্ছে কি, শহীদ আসাদ। তাই আসাদ দিবস হচ্ছে কয় তারিখ, 20শে জানুয়ারি। এরপরে দেখো স্বাধীনতা সংগ্রামের দেশে প্রথম শহীদ বুদ্ধিজীবীকে, শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জাহা, উনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছিল এবং উনি 1969 সালে নিহত হয়। পরটা দেখো, এই যে একটু আগে বললাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ করে কারা, গাজীপুরের কি, জয়দেবপুরে, কোথায়, গাজীপুরের জয়দেবপুরে। এবার দেখো প্রথম শহীদ, ব্যা এটা কিন্তু স্বাধীনতা সংগ্রাম, এটা কিন্তু মুক্তিযুদ্ধ না। স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বললে আসাদ, আর যদি বলে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, তাহলে প্রথম শহীদ কেরা, শঙ্কু সমজদার, কেরা, শঙ্কু সমজদার। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে শঙ্কু, প্রথম শহীদকে শঙ্কু, মনে থাকবে। তাহলে বলো মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে শঙ্কু, কি নাম, শঙ্কু সমজদার। আবার বলো মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে শঙ্কু সমজদার। ওকে, এই সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে ঢাকার বাইরে দায়িত্ব ছিল কে, অপারেশন সার্চলাইটে ঢাকার বাইরে দায়িত্ব ছিল কে, আমি সবার কমেন্টে একটু পড়বো। অপারেশন সার্চলাইটে ঢাকার বাইরে দায়িত্ব ছিল কে, এটার পরে সবাই কমেন্ট করবা। পাকিস্তানি বাহিনীদের কয়টি জাহাজ আমরা ধ্বংস করি, অপারেশন জ্যাকপটে পাকিস্তানি বাহিনীদের কয়টি জাহাজ ধ্বংস করি, সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্টে একটু পড়ি। আচ্ছা, স্বপ্ন লোকের রাজকন্যা, সিনথিয়া, প্রাপ্তি রানী সরকার, আচ্ছা স্বপ্নলোকের রাজকন্যা, আমাদের শ্রদ্ধা শ্যাম ভাইও লাইভে আসবে ইনশাল্লাহ 10 মিনিট পর, সবাই লাইভে থাকো। ওকে, তাহলে দেখো আমরা কি বললাম, তাহলে মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে, প্রথম শহীদ শঙ্কু সমাজদার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ভাইয়া, যশোরের যারা আছো সবাই একটু কমেন্ট করো, যশোরের যারা আছো সবাই একটু কমেন্ট করো, যশোরের কারা আছো সবাই একটু কমেন্ট করো। দেখো তাহলে প্রথম পাক হানাদার মুক্ত জেলা কোনটা, বৃহত্তর যশোর, কোনটা বলতো, বৃহত্তর যশোর। তাহলে প্রথম হানাদার মুক্ত জেলা কোনটা, বৃহত্তর যশোর। আচ্ছা পরেরটা দেখো, পরের কোশ্চেনটা একটু দেখো, বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কি, প্রথম ডাক টিকিটের ডিজাইনার বিমান মল্লিক, কে নাম, বিমান মল্লিক, ঠিক আছে। ডাক টিকিট দেখো, ডাকের কি লাগছে, টিকিট কে দিছে, বিমান মল্লিক। ওকে, পরেরটা দেখো, মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র, ভাই আমাদের মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র কি হবে, আমাদের পাকিস্তানি সেনাবাহিনীরা আমাদের যে বর্বরতা করছে সেই বর্বরতাকে কি করতে বলছে, স্টপ করতে বলছে, স্টপ জেনোসাইড, কি নাম, স্টপ জেনোসাইড। এটা লেখছে কে, তুমি এভাবে মনে রাখবা, স্টপ জহির স্টপ, স্টপ জহির স্টপ। তাহলে স্টপ জেনোসাইড কার, জহির রায়হান। আরেক ফাল্গুন কার, সবাই কমেন্ট করো, আরেক ফাল্গুন কার, সবাই কমেন্ট করো, আরেক ফাল্গুন কার। ওকে, এরপরটা দেখো যেটা আমাদের লাগবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। ভাই দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাসের নাম কি, রাইফেল রোটি আওরাত, কি নাম বলতো, রাইফেল রোটি আওরাত। কে লিখছে, পাশা, কোন পাশা, আনোয়ার পাশা, মনে থাকবে। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাসের নাম কি, রাইফেল রোটি আওরাত, কে লিখছে, আনোয়ার পাশা, ঠিক আছে। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা 11 জন। এই ওরা 11 জন চলচ্চিত্রের পরিচালককে, চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলামের ইয়েকে কয়জন ধরে নিয়ে গেছে, ওরা 11 জন, কয়জন, ওরা 11 জন। এভাবে মনে রাখবা, চাষী নজরুল ইসলামের বউ ছিল, বুঝছো, সেই বউকে ধরে নিয়ে গেছে কয়জন, ওরা 11 জন। ওকে, পরটা দেখো, মুক্তিযোদ্ধার প্রেরণায় প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী, কি নাম, জাগ্রত চৌরঙ্গী। ভাইয়া এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই তোমার হচ্ছে যে জাগ্রত চৌরঙ্গী এটা শুধু আব্দুর রাজ্জাক করে নাই, তার সাথে হামিদুজ্জামান খানও করছে।
তো হামিদুজ্জামান খান রিসেন্টলি মারা গেছে, যেহেতু উনি মারা গেছে ওনার সম্পর্কিত কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। গত বছর ছিল কিন্তু পিন্টু, ঠিক আছে, তো এই বছরে কিন্তু এটা চলে আসতে পারে যে মুক্তিযুদ্ধের প্রেরণায় প্রথম ভাস্কর্যের নাম কি? প্রথম ভাস্কর্যের নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। কি নাম? জাগ্রত চৌরঙ্গী, ঠিক আছে। এবং এই জাগ্রত চৌরঙ্গীর স্থপতিকে আব্দুর রাজ্জাক। তাহলে এভাবে পড়বা, দেখো প্রথম ভাস্কর্যের নাম কি? জাগ্রত, জাগ্রত চৌরঙ্গী, আব্দুর রাজ্জাক প্লাস হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খান খুবই ইম্পর্টেন্ট, আমরা হামিদুজ্জামান খান পড়বো সামনে ইনশাল্লাহ, কিন্তু হামিদুজ্জামান খানটা এই জাগ্রত চৌরঙ্গীর সাথে কানেক্টেড। তাহলে বলো মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম কি? জাগ্রত চৌরঙ্গী, এটার স্থপতিকে আব্দুর রাজ্জাক প্লাস হচ্ছে হামিদুজ্জামান খান, মনে থাকবে? ওকে, তারপরে দেখো, এরপরে দেখো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর কোথাও স্থাপিত হয়? ঢাকার সেগুনবাগিচায়। কোথায় বলতো? ঢাকার সেগুনবাগিচায়। ওকে, এবার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং ইনশাল্লাহ এখান থেকে এই বছর একটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে যে 7 জন বীর শ্রেষ্ঠ। তো এখান থেকে অনেক অনেক ইনফরমেশন আমরা সবাই ভুলে যাই, তো ইনশাল্লাহ আমরা আজকে সবাই এই বীর শ্রেষ্ঠটা একটু কমপ্লিট করবো, ঠিক আছে। তো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে কি, প্রথমে নাম হচ্ছে মোস্তফা কামাল। তো এভাবে মনে রাখবো, দেখো আমার একটা দোস্ত ছিল, বুঝছো, আমার দোস্তের নাম হচ্ছে মস্ত। সবাই কমেন্ট করো, আমার দোস্তের নাম কি? মস্ত। বলো আমার দোস্তের নাম কয় কি? এই সবাই কমেন্ট করো, আমার দোস্তের নাম কি? আমার দোস্তের নাম মস্ত। বলো আমার দোস্তের নাম কি? মস্ত। তাহলে দেখো দোস্ত 2, দোস্ত 2, তাহলে মোস্তফা কামাল কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর। কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর। আগে আমি সেক্টরগুলো কমপ্লিট করি, তারপর দেখো হামিদুর রহমান। এভাবে পড়বা, ওই যে CR 4, এভাবে পড়বা হামিদুর 4। সবাই কমেন্ট করো হামিদুর 4। আবার বলো হামিদুর 4। আবার বলো হামিদুর 4, ঠিক আছে। আচ্ছা সবাই কমেন্ট করো আমার দোস্তের নাম কি? আমার দোস্তের নাম কি? দেখি কে কে কমেন্ট করছো। আচ্ছা এভাবে পড়বা দোস্ত মস্ত। আবার বলো দোস্ত মস্ত। তাহলে মস্ত দোস্ত কত? 2। ওকে, ভেরি গুড। হামিদুর 4 কমেন্ট করো, হামিদুর 4। আমি দাদা বলো, সবাই কমেন্ট করবা হামিদুর 4। সবাই কমেন্ট করো হামিদুর 4। আবার বলো হামিদুর 4। ভেরি গুড, হামিদুর 4। ওকে, চলে আসো মহিউদ্দিন জাহাঙ্গীর। ভাইয়া মহিউদ্দিন জাহাঙ্গীর পাশে লিখে রাখো জাহাঙ্গীর সাহেব। এভাবে লেখো জাহাঙ্গীর সাহেব, জাহাঙ্গীর সাহেব। দেখো জাহাঙ্গীর সাহেব, তাহলে সাহেব 7। আবার বলো সাহেব 7। তাহলে মনে রাখবা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আমরা কি পড়বো? জাহাঙ্গীর সাহেব। আবার বলো জাহাঙ্গীর সাহেব। সাহেব কত? 7। ওকে, এবং এই যে 3টা পড়লাম, এই 3 জন কিন্তু সেনাবাহিনীর ছিল। তাহলে এখান থেকে পরীক্ষায় আসবে যে মুক্তিযুদ্ধের সময় যে বীর শ্রেষ্ঠ ছিল 7 জন, সেনাবাহিনীতে কর্মরত কয়জন ছিলেন? 3 জন। কয়জন? 3 জন। কি বললাম প্রথমে? দোস্তের নাম কি? মস্ত। আমার দোস্ত কে? মস্ত। পরেরটা দেখো হামিদুর 4, হামিদুর 4। আর জাহাঙ্গীর সাহেব, এই সবাই কমেন্ট কর সাহেব 7। কমেন্ট কর সাহেব 7। সবাই কমেন্ট করো সাহেব 7। ভেরি গুড। ওকে, এরপরে চলে আসো নিচেরটা। এরপর হচ্ছে ইপিআর। ইপিআর এর কর্মরত ছিল 2 জন। একটু দেখো, প্রথম নাম হচ্ছে কি? মুন্সি আব্দুর রৌফ। এভাবে মনে রাখবা রৌফ। বলো রৌফ ফাস্ট। সবাই কমেন্ট করো রৌফ ফাস্ট। এই দেখো রৌফ কি হয়? ফাস্ট। আচ্ছা, আর নূর মোহাম্মদ শেখ হচ্ছে 8 নম্বর। নূরে অনেকে 9 দেখাবা, 9 ভুল করে দেখায়ও না। নূরে হচ্ছে কত নাম্বার? 8 নম্বর। এখানে 8টা দেখো, সংখ্যা গুণ করলে 8টাই হয়। নূর মোহাম্মদ, নূর, নূর মোহাম্মদ। আচ্ছা মোহাম্মদ বাংলায় লিখি তাহলে মিলে যাবে না মনে হয়। এই যে হচ্ছে নূর, আর এই যে হচ্ছে মোহাম্মদ। 1 2 3 4 5, আর এই যে হচ্ছে তোমার নূর। নূর মোহাম্মদ 8টা, এমনি পারবা ইনশাল্লাহ। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে নৌবাহিনীতে। নৌবাহিনীতে যারা ছিল তারা কত নম্বর সেক্টরে যুদ্ধ করবে? 10 নম্বর। কারণ নৌ সেক্টর কত নম্বর ছিল? 10 নম্বর। নৌ সেক্টর কত নম্বর ছিল? 10 নম্বর। তাহলে দেখো নৌ সেক্টর হচ্ছে কত নম্বর ছিল? 10 নম্বর। মূলত 10 নম্বর, 2 নম্বরটা পড়ার দরকার নাই। পরেরটা দেখো, ঝামেলা হচ্ছে আজকে। নৌ সেক্টর হচ্ছে 2 নম্বর। এবার পরেরটা দেখো, লাস্টে বিমান বাহিনী ছিল কে? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। মনে রাখবা মতির কোনো কি নাই? গতি নাই। কি বললাম? মতির কোনো কি নাই? গতি নাই। এই মতির কোনো কি নাই? গতি নাই, তাই ওর কোনো সেক্টরও নাই। কি বলছি? মতির কোনো গতি নাই, তাই ওর কোনো কি নাই? সেক্টরও নাই। সবাই কমেন্ট করো মতির কোনো গতি নাই, তাই কি নাই? সেক্টর নাই। আবার কমেন্ট করো, সবার কমেন্টগুলো একটু দেখি, সবাই কমেন্টগুলো পড়বো। মতির কোনো কি নাই? গতি নাই, তাই কোনো কি নাই? সেক্টরও নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সেক্টর আলাদা আমাদের ক্লিয়ার হয়েছে।
যে মতির কোনো কি নাই, গতি নাই, তাই কি হবে, তাই ওর কোনো সেক্টরও নাই। সবাই কমেন্ট করো তো আমাকে, জাহাঙ্গীর কত নম্বর সেক্টর? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত নম্বর সেক্টর? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। রৌফ, রৌফ কত নম্বর সেক্টর? বা এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে ইনশাল্লাহ। সবাই কমেন্ট করো, রৌফ কত নম্বর সেক্টর? ওকে, এবার আমাকে কমেন্ট করে জানাও, আমার দোস্ত ছিল মস্ত, মস্ত কত নম্বর সেক্টর? মোস্তফা কত নম্বর সেক্টর? সবাই কমেন্ট করো, মোস্তফা কত নম্বর সেক্টর? সবাই কমেন্ট করো, মোস্তফা কত নম্বর সেক্টর? ওকে, এবার আসি কে কোন জেলায় যুদ্ধ করছে আমরা একটু দেখি। এবার দুইটা ইনফরমেশন একসাথে পড়বো। তাহলে দেখো, প্রথমে দেখো ভাইয়া, আমার যে দোস্ত ছিল মস্ত, বুঝছো, আমার দোস্ত কি হইতো জানো, আমার দোস্ত হচ্ছে সবকিছু ভুলে যেত। কি বললাম বলো তো? আমার দোস্ত সবকিছু কি যেত, ভুলে যাইতো। আমার দোস্তের বাড়ি কোথায় জানো? আমার দোস্তের বাড়ি হচ্ছে ভোলা। আমার দোস্তের বাড়ি কোথায়? ভোলা। তাহলে আমার দোস্ত সবকিছু কি যেত, ভুলে যেত। তাহলে সবাই কমেন্ট করো, আমার দোস্ত সবকিছু কি যেত, ভুলে যেত। তাই মোস্তফার বাড়ি কোথায়? ভোলা। এই আমার দোস্তের বাড়ি কই? কমেন্ট করো, আমার দোস্তের বাড়ি কই? সবাই কমেন্ট করো, আমার দোস্তের বাড়ি কই? ভোলা। ওকে, পরেরটা আসো, হামিদুর চার। আচ্ছা, এটা শেষ করি। এবার যেহেতু আমার দোস্ত সবকিছু ভুলে যেত, তাই ওকে ইচ্ছা মতো উত্তম মাধ্যম দিত, বুঝছো সবাই, লোকজন ইচ্ছা মতো উত্তম মাধ্যম দিত। তাহলে সবচেয়ে বেশি জ্ঞানদাম হয় কোন জেলায় বলতো? ব্রাহ্মণবাড়িয়া। তাই ও মৃত্যুবরণ করছে কোথায়? উত্তম মাধ্যম খেতে খেতে। কোথায়? ব্রাহ্মণবাড়িয়ায়। কোথায়? ব্রাহ্মণবাড়িয়ায়। তাহলে এভাবে মনে রাখবা, মাইন ভাইয়ের দোস্তের নাম মস্তু, সবকিছু ভুলে যেত, তাই ইচ্ছা মতো মারছে। কোথায় যেয়ে মারা খাইছে? ব্রাহ্মণবাড়িয়া। কোথায় বলতো? ব্রাহ্মণবাড়িয়া। মনে থাকবে? ওকে, পরের কোশ্চেনটা দেখো, হামিদুর চার। কি বললাম? হামিদুর চার। এবার ভাই এভাবে পড়বা, চার জি, এভাবে পড়বা, চারটা জি। হামিদুরের চারটা জি ছিল। কয়টা জি ছিল? চারটা জি। তাহলে 4 নম্বর কি ছিল? ঝিনাইদা। 4 নম্বর কি ছিল? ঝিনাইদা। মনে থাকবে? 4 নম্বর কি? ঝিনাইদা। ওকে, এবার পরটা দেখো, মহিউদ্দিন জাহাঙ্গীর কি পড়তে বলছি? জাহাঙ্গীর সাহেব। কি বললাম? জাহাঙ্গীর কি? সাহেব। না, মনে রাখবা, এই সাহেব সাথে কি? সাত, বতে কি? বরিশাল। তাহলে জাহাঙ্গীর সাহেবের বাড়ি কোথায়? বরিশাল। এই একটু আগে বলছিলাম, বরিশালের মানুষজন খালি কি করে? 9-6 করে, আর সবচেয়ে বেশি চাপা দেয়। কি ভাই, বরিশালের মানুষ সবচেয়ে বেশি কি দেয়? চাপা দেয়। তাই ওরে হচ্ছে, ওর জন্মগ্রহণ কোথায়? বরিশালে। আর বরিশালের মানুষজন সবচেয়ে বেশি চাপা দেয়, তাই মরছে কিভাবে জানো? চাপা খেতে খেতে। কোথায়? চাপাই নবাবগঞ্জ। কোথায় বলতো? চাপাই নবাবগঞ্জ। মনে থাকবে? তাহলে এইভাবে পড়বো আমরা, মহিউদ্দিন জাহাঙ্গীর। এভাবে পড়বো, জাহাঙ্গীর সাহেব। কিভাবে পড়বো? জাহাঙ্গীর সাহেব, সতে সাত, বতে বরিশাল। তো জন্মগ্রহণ করে কোথায়? বরিশালে। আর বরিশালের মানুষ খালি কি দেয়? এই বরিশালের মানুষ খালি কি দেয়? চাপা দেয়। তাই মরছে কিভাবে বলতো? চাপা খেতে খেতে। কোথায়? চাপাই নবাবগঞ্জ। মনে থাকবে? ওকে, পরেরটা আসো, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। এভাবে পড়বা, রউফের ফতে কি? ফার্স্ট ফরিদপুর। বলো, ফার্স্ট ফরিদপুর। আবার বলো, ফার্স্ট ফরিদপুর। তাহলে বলো, 1 নম্বর সেক্টরে, আবার বলো, 1 নম্বর সেক্টর কে ছিল? রউফ। আর জন্মগ্রহণ করছে কোথায়? ফরিদপুর। কোথায়? ফরিদপুর। এই সবাই আমাকে কমেন্ট করে জানাও তো, এই আমার দোস্তর জন্ম বাড়ি কোথায়? এই সবাই কমেন্ট করে জানাও, আমার দোস্তর বাড়ি কই? সবাই কমেন্ট করো, বরিশালের মানুষজন খালি কি দেয়? এই সবাই কমেন্ট করো, বরিশালের কে কে আছো? ইয়াসিন আছে নাকি? সবাই একটু ইয়াসিনকে, ইয়াসিন কই? সবাই একটু কমেন্ট করো, বরিশালের মানুষ খালি কি দেয়? এই সবাই কমেন্ট করো, বরিশালের মানুষ খালি কি দেয়? সবাই কমেন্ট করো তো, বরিশালের মানুষ খালি কি দেয়? আসসালামু আলাইকুম। ভাই আপনি কি আসতে চান একটু? ওকে, ওকে, যেটা পড়াচ্ছিলাম যে বরিশালের মানুষ খালি চাপা দেয়, তাই ওরা হচ্ছে মারা যায় কিভাবে? চাপা খেতে খেতে। চাপাই নবাবগঞ্জ। হ্যাঁ, আমার না, আপনার কথা শুনতে পাবে না, আপনার একটা মাইক দিলে পাবে। ওকে, আচ্ছা, এরপরে আসো, তোমরা যারা যারা লাইভে আছো সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দাও। আমাদের মাঝে শ্যাম ভাই আসছে, তোমাদের যদি সবাই আসো ইনশাল্লাহ শ্যাম ভাই কিন্তু সামনে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বললাম? ফরিদপুর। ভাই দেখো, রৌফ যুদ্ধ করছে কোথায়? 1 নম্বর সেক্টর, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। তাহলে দেখো, রৌফ রাঙামাটি। কি বললাম? রৌফ মরছে কোথায়? রাঙামাটি। যেহেতু 1 নম্বর সেক্টর কোনটার অন্তর্গত ছিল? রাঙামাটি। তাহলে রৌফ ফতে ফরিদপুর, আর রথ হচ্ছে কি? রাঙামাটি। পরেরটা দেখো, নূর মোহাম্মদ শেখ।
ভাই নূর মোহাম্মদ শেখের বাড়ি কোথায় জানো? নূর নড়াইল। নূর কোথায়? নড়াইল। জন্মগ্রহণ করছে কোথায়? নড়াইলে। এবং ও 8 নম্বর সেক্টরে ছিল। 8 নম্বর সেক্টরটা কি ছিল? খুলনা। তাহলে খুলনার পাশেই কি যশোর না? তাহলে দেখো ও মরছে কোথায়? যশোরে। পরটা দেখো রুহুল আমিন। কি বললাম বলো? রুহুল আমিন। ভাই রুহুল আমিন পড়ছি। রুহুল আমিন কি ছিল? নৌবাহিনীতে কর্মরত ছিল। আর নৌবাহিনী কত নম্বর সেক্টর ছিল? 10 নম্বর। তাহলে 10 নম্বর সেক্টরে যেহেতু যুদ্ধ করছে, আচ্ছা তাহলে এভাবে পড়বা। দেখো রুহুল আমিনের নদে মনে রাখবা নোয়াখালী। কি বললাম? নোয়াখালী। রুহুল আমিনের নদে কি? নোয়াখালী। ঠিক আছে, নোয়াখালীতে মরছে কোথায়? দেখো আমাদের খুলনা। এটা তো আমাদের ভুল হবে না। রুহুল আমিনের কবর হচ্ছে আমাদের রূপসা খুলনায়। কোথায়? রূপসা খুলনায়। ওকে, চলে আসো মতিউর রহমান। কি বলছিলাম? মতির কোনো কি নাই? গতি নাই। তাহলে দেখো ঢাকা শহরে কি নাই জানো? যানবাহনের কোনো কি নাই? গতি নাই। তাই জন্মগ্রহণ কোথায়? ওর জন্মগ্রহণ হচ্ছে কোথায়? ঢাকায়। তাহলে মতিউর রহমান জন্মগ্রহণ করছে কোথায়? ঢাকায়। আর দুইজনের সমাধি হচ্ছে তোমার বাংলাদেশের বাইরে। একটা হচ্ছে তোমার মতিউর রহমান, আর একটা হচ্ছে তোমার হামিদুর রহমান। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। দুইজন হচ্ছে এরা হচ্ছে এদের মৃতদেহ হচ্ছে আমাদের মতিউর রহমানকে হচ্ছে পাকিস্তান থেকে আনা হয়, আর তোমার হচ্ছে হামিদুর রহমানটা হচ্ছে ভারত থেকে আনা হয়। ওকে, সবাই একটু কমেন্ট করো তো, সবাই রেসপন্স দেখি আমি। সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে কার কবরস্থান হচ্ছে আমাদের খুলনায়। সবাই একটু কমেন্ট করে জানাও তো, খুলনায় মৃত্যুবরণ করছে কে? কার সমাধিস্থল খুলনায়? আচ্ছা ওকে, নূর মোহাম্মদ কোথায় বলো তো? সবাই কমেন্ট করো তো, নূর মোহাম্মদের জন্মগ্রহণ কোথায়? নূর মোহাম্মদ কোথায়? সবাই একটু কমেন্ট করে জানাও যে নূর মোহাম্মদ কোথায়। আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তী টপিক দেখো, ডিএমসি স্পেশাল টপিক। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের অবদানের জন্য সর্বোচ্চ বীরত্ব সূচক পদক কি? বীরশ্রেষ্ঠ। আচ্ছা, সর্বপ্রথম শহীদ হওয়া বীরশ্রেষ্ঠ। অনেকেরই কনফিউশন থাকে ভাইয়া সর্বপ্রথম শহীদ হয়েছে কে? মোস্তফা কামাল না হচ্ছে তোমার মুন্সি আব্দুর রউফ? তুমি এভাবে মনে রাখবা, রউফের ফতে কি ফার্স্ট। ও যুদ্ধ করছে 1 নম্বর সেক্টরে এবং মৃত্যু করছে সর্বপ্রথমে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে মরছে কে? ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। পরে দেখো সর্বশেষ শহীদ। এই বরিশালের মানুষজন খালি কি দেয়? চাপা দেয়। ও চাপা দিতে দিতে বাইতে ছিল এর শেষ পর্যন্ত মারা গেছে হচ্ছে 14ই ডিসেম্বর। তাহলে কে? জাহাঙ্গীর সাহেব। কি নাম বলো? জাহাঙ্গীর সাহেব। ওকে, জাহাঙ্গীর সাহেব। সবাই কমেন্ট করো তো, জাহাঙ্গীর সাহেবের বাড়ি কোথায়? সবাই একটু কমেন্ট করো তো, জাহাঙ্গীর সাহেবের বাড়ি কোথায়? এই জাহাঙ্গীর সাহেবের বাড়ি কোথায়? সবাই একটু কমেন্ট করো। ওকে, এরপরে আসো সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ঠিক আছে, হামিদুর রহমানের 4টা ঝি ছিল জানো? ওই ঝিনাইদা পড়াইছিলাম, তাহলে মনে রাখবা। ও খুব ছোট ছিল, সবচেয়ে ছোট ছিল কে? হামিদুর রহমান। পরে দেখো সর্বোচ্চ মুক্তিযুদ্ধ অবদানের জীবিত ব্যক্তিদের মধ্যে যারা বীরশ্রেষ্ঠ হয়েছে সবাই মৃত্যুবরণ করছে। তো বীরশ্রেষ্ঠের পরের যেটা সেটা হচ্ছে তোমার কি ছিল? বীরুত্তম। তো বীরুত্তম হচ্ছে যারা জীবিত ব্যক্তি ছিল তাদের জন্য সর্বোচ্চ পদক। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহ অবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তৎকালীন বিএনপি সরকার 2006 সালের 24শে জুন। কবে আনে? 2006 সালের 24শে জুন। ওকে, পরেরটা দেখো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। রুহুল আমিন হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল নিযুক্ত ছিলেন কিসে? পলাশ নামক গানবোটে। ওনার গানবোটটার নাম ছিল কি? পলাশ। কি নাম ছিল? পলাশ। পরেরটা দেখো সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা লালু। সর্বকনিষ্ঠ কে? লালু। সবচেয়ে ছোট লালু। এই সবাই আমাকে কমেন্ট করে জানাও তো সর্বপ্রথম শহীদকে। সর্বপ্রথম শহীদকে সবাই কমেন্ট করে জানাও, সর্বপ্রথম শহীদকে। সবাই একটু কমেন্ট করে জানাও তো সর্বপ্রথম শহীদকে। ওকে, পরটা দেখো পাহাড়ি আদিবাসী। তো ভাইয়া পাহাড়ি আদিবাসীর একটা লোক ছিল, তার নাম হচ্ছে ইউ কেচিং মার্মা। কি নাম বলো তো? ইউ কেচিং মার্মা। আবার বলো, ইউ কেচিং মার্মা। এই ইউ কেচিং মার্মা এই নামটা খুবই কঠিন, বুঝছো? উচ্চারণ করতে অনেকবার কষ্ট হয়। তো তোমরা 6 বার কমেন্ট করবা, সবাই 6 বার কমেন্ট করো ইউ কেচিং মার্মা। এটা 6 বার করে কমেন্ট করো, সবাই 6 বার কমেন্ট করো ইউ কেচিং মার্মা। 6 বার কমেন্ট করবা, সবাই 6 বার কমেন্ট করবা ইউ ক্যাচিং মারমা। কারণ কি জানো? ইউ ক্যাচিং মারমা 6 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? 6 নম্বর। সবাই 6 বার কমেন্ট করবা ইউ ক্যাচিং মারমা, ইউ ক্যাচিং মারমা, ইউ ক্যাচিং মারমা। আমি কমেন্টগুলো পড়বো, সবাই 6 বার কমেন্ট করবা ইউ ক্যাচিং মারমা। কত হবে? 6 নম্বর। কত নম্বর? 6 নম্বর। এবং উনি হচ্ছে বীর বিক্রম ছিল। কি ছিল? বীর বিক্রম। ওকে, পরটা দেখো মুক্তিযুদ্ধের জন্য অসামান্য বীরের জন্য কয়জন বিডিআর সদস্য? বিডিআর সদস্য 2 জন। বিডিআর কয়জন? 2 জন। বিডিআর কয়জন? 2 জন। আচ্ছা, এরপরটা দেখো বিমান বাহিনীর সদস্য
বিমান বাহিনী কত সদস্য? দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব বীরুত্তম পাইছে, বীরুত্তম 6 জন, এটা এত ইম্পর্টেন্ট না, স্কিপ করতে পারো, সমস্যা নাই। পরে দেখো পাকিস্তানে করা জিতেছিল কে? ওই যে মতিউর রহমান, যুদ্ধ বিমান নিয়ে চলে আসতে গেছিল, বুঝছো, কিন্তু পারে নাই। আচ্ছা পরেরটা দেখো, কোন বীরশ্রেষ্ঠ সমাধিস্থল পাকিস্তানের করাচি? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। সিপাহী হামিদুর রহমান ভারত থেকে আনা হয়, বলছিলাম 2 জন, একটা হচ্ছে পাকিস্তান থেকে, একটা হচ্ছে ভারত থেকে। পাকিস্তান থেকে হচ্ছে মতিউর রহমান 2006 সালের কয় জুন? 24শে জুন। আর হামিদুর রহমান হচ্ছে কি, হামিদুর রহমানটা তোমার আনা হয় হচ্ছে কি ভারত থেকে। পরেরটা দেখো, বীরঙ্গনা উপাধি পাই কতজন নারী? 448 জন। 400 কতজন? 48 জন, এত ইম্পর্টেন্ট না, পড়তে পারো। পরেরটা চলে আসো নিচেরটাই। আচ্ছা 2016 সালে কোন নারীকে মুক্তিযুদ্ধের মর্যাদা দেওয়া হয়? যেহেতু 2016 সালে দেওয়া হয়েছে এই জন্য এত ইম্পর্টেন্ট না, পড়লে পড়তে পারো। ফেরদাউসি প্রিয়ভাষণী, ঠিক আছে, ইম্পর্টেন্ট না, পড়লে পড়তে পারো। পরেরটা চলে আসো, খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা। দেখ খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা ছিল 2 জন। এখান থেকে আমরা কি কি পড়বো? প্রথমে পড়বো হচ্ছে কে কত নম্বর সেক্টরে যুদ্ধ করে, আর হচ্ছে তার অবদান কি। তো প্রথমে দেখো ডাক্তার সিতারা বেগম, তাহলে আমরা এভাবে পড়বো, সিতারা বেগমের নাম পড়বো এভাবে, ডাক্তার ক্যাপ্টেন, এভাবে পড়বো, বলো। উনি কিন্তু ক্যাপ্টেনও ছিল, ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম, যেহেতু উনি ডাক্তার, পরীক্ষা চলে আসতে পারে কিন্তু। ডাক্তার ক্যাপ্টেন কি সিতারা বেগম, তাহলে ওনার পদবি ছিল কয়টা? 2টা, একটা ছিল ডাক্তার, একটা ছিল কি ক্যাপ্টেন। পদবি কয়টা? 2টা। কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর। কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর, ঠিক আছে। এবং উনি কিন্তু তোমাদের ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তোমরা যারা ইনশাল্লাহ ঢাকা মেডিকেল করবে ইনশাল্লাহ তোমাদের বড় বোন হবে। ওকে, তাহলে ঢাকা মেডিকেলের প্রাক্তন শিক্ষার্থী কে? ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম। কি নাম? ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম। 2টা পদবি, তাই কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর। আরে ভাই ঢাকা মেডিকেলে পড়ছে তাই না, কত নম্বর সেক্টরে করবে? 2 নম্বর সেক্টর। পড়াটা চলে আসো, এবং এই যে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল এই বছর, মুক্তিযুদ্ধে ফিল্ড হাসপাতাল ছিল তাই না? তো এখানে দেখো, এখানে কিন্তু ওনার নামও আছে যে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতালের কমান্ডিং অফিসার ছিল কে? সিতারা বেগম। কে ছিল? ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম। তোমরা শুধু ডাক্তার সিতারা বেগম পড়বা না, একসাথে পড়বা কি? ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম। ওকে, তারামন বিবি, ভাই তারামন বিবি আমরা তারা দেখি কয়টা জানো? এই তো একটু পরেই দেখবো, রাত 11টায়। রাত 11টায় তারা দেখবো, কয়টায়? রাত 11টায়। আগের দিন পড়াইছিলাম তারা দেখবো কাকে নিয়ে। এই তোমরা তারা দেখবে কাদের নিয়ে? তোমাদের জানদের নিয়ে। কাদের নিয়ে বলো তো? জানদের নিয়ে। তাহলে বলো, মির্জা আহমেদ জান কোন মসজিদ বানাই? এই সবাই কমেন্ট করো, আগের দিন পড়াইছি। মির্জা আহমেদ জান কোন মসজিদ বানাই? এই সবাই কমেন্ট করো, সবার কমেন্ট পড়বো। মির্জা আহমেদ জান কোন মসজিদ বানাই? দেখি, হোপফুল হিলার। আচ্ছা 6 বার লেখো নাই কিন্তু, ইউকেচিং মারমা 6 বার লেখো নাই অনেকেই, চেক করতেছি। আচ্ছা এরপরে এরপরে আসি, তাহলে দেখো, তাহলে মির্জা আহমেদ জান হচ্ছে তারা মসজিদ, ওই জানরে নিয়ে তারা দেখবা কয়টায়? রাত 11টায়। তারামন বিবি 11 নম্বর, তারামন বিবি 11 নম্বর। আর মির্জা আহমেদ জান হচ্ছে কি? তারা মসজিদ। মির্জা আহমেদ জান তারা মসজিদ। ওকে, পড়াটা চলে আসো। আর একমাত্র মানে উনি খেতাব পায় নাই, খেতাব পাইতে যাও পাই নাই, বুঝছো, ওনাকে বলা তো মুক্তি বেটি, তার নাম হচ্ছে কাকন বিবি। তাহলে দেখো কাকন বিবি 1 2 3 4 5, 5টা লেটার, তার কত নম্বর সেক্টর? 5 নম্বর সেক্টর। কত নম্বর সেক্টর? 5 নম্বর সেক্টর। এবং উনি ছিল কিন্তু খাসিয়া। কি ছিল বলতো? খাসিয়া। কাকন বিবি কি ছিল? খাসিয়া। এই বীর বিক্রম ছিল কে? ইউ ক্যাচিং মারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? সবাই কমেন্ট করো, ইউ ক্যাচিং মারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? সবাই কমেন্ট করো, ইউ ক্যাচিং মারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করে? ওকে, তাহলে কাকন বিবির নাম কি ছিল? কাকন বিবি ছিল মুক্তি বেটি। কি ছিল? মুক্তি বেটি। কত নম্বর সেক্টর? 5 নম্বর সেক্টর, ঠিক আছে। কোন সম্প্রদায় ছিল? খাসিয়া সম্প্রদায়। ওকে, চলে আসি নিচের টপিকসে, দেখি কি কি আছে। আচ্ছা, তাহলে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কজন ছিল? 2 জন। গেজেটভুক্ত ছিল কয়জন? 2 জন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডার কে ছিলেন? নারী কমান্ডার ছিল আশালতা বৈদ্য। কি নাম? আশালতা বৈদ্য। সবাই কমেন্ট করো, একমাত্র নারী কমান্ডার কে? ভাই আমরা খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা পড়ছি, তাহলে একটা কি পড়বো বলো তো? একটা হচ্ছে কি নারী, নারী কমান্ডার। সবাই কমেন্ট করো, নারী কমান্ডার কে? ওকে, পড়াটা দেখো। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছর এখান থেকে আসছে, স্বীকৃতি দানকারী। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের লাস্ট টপিক আজকে ইনশাল্লাহ। ওকে, দেখো মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বীকৃতি দানকারী। দেখো প্রথম স্বীকৃতি দেয় কে? প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান। প্রথম স্বীকৃতি দেয় কে? ভুটান। এই সবাই আমাকে কমেন্ট করে জানাও তো,
প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? আমাদের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? সবাই একটু কমেন্ট করো তো, প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? আচ্ছা, ঋতু কমেন্ট করছো, সাদিয়া, আরিফা, নওশিন তারিন, সাগরিকা, উম্মে হাবিবা, সবাইকে থ্যাঙ্কস। আশালতা বৈদ্য হচ্ছে নারী কমান্ডার। আর প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা? যশোর। কোনটা? যশোর। ওকে, এবার আরেকটা কমেন্ট করবা, সেটা হচ্ছে ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? ওকে, এরপরে আসো, দেখো আমাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতিকারী প্রথম দেশ কোনটা? ভুটান। প্রথম দেশ কোনটা? ভুটান। কয় তারিখে দেয়? 6 ডিসেম্বর 1971। একই দিনে দুইজন দেয়, ভুটানও দেয় ভারতও দেয়। সকালে দেয় ভুটান, তার একটু পরে অর্থাৎ 2 থেকে 4 ঘন্টা পরে দেয় হচ্ছে কে? ভারত, 6 ডিসেম্বর। পরেরটা আসো, পাকিস্তান দেয় কবে? 22 ফেব্রুয়ারি 1974। এবং অনেক সময় তোমরা দেখবা যে ভুট্টো সাহেবের সাথে তোমার হচ্ছে মুজিবের একটা ছবি, কোলাকুলির ছবি। তো এটা হচ্ছে ওই স্বীকৃতি দেওয়ার ঠিক আগে, তখন হচ্ছে ওআইসি নামে একটা সম্মেলন ছিল, বুঝছো তো? ওআইসি তে হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যারা হচ্ছে এই ইসলামী দলগুলো ছিল তাদের একটা সংগঠন ছিল। তো ওইখানে পাকিস্তানের করাচিতে হচ্ছে মোস্ট প্রবাবলি তখন হচ্ছে একটা সম্মেলন ছিল, এবং পাকিস্তান যদি স্বীকৃতি না দিত তখন কিন্তু বাংলাদেশ ওটা সদস্য হইতে পারতো না। তো তখন মুজিব ভুট্টোকে হচ্ছে আমন্ত্রণ জানায় বাংলাদেশে, এবং তখন কিন্তু একটা ভালো একটা কোলাবোরেশন হয়। এবং তখন অর্থাৎ 1974 সালের 22 ফেব্রুয়ারি হচ্ছে কি দেয়? পাকিস্তান স্বীকৃতি দেয়। জাপানেরটা ইম্পর্টেন্ট না, চীনেরটা পড়তে পারো। চীন হচ্ছে তোমার কি হয়? বঙ্গবন্ধুর মার্চে 15ই আগস্ট, এবং তার হচ্ছে তোমার 16 দিন পর অর্থাৎ 31শে আগস্ট। 31শে আগস্ট হচ্ছে চীন তোমার স্বীকৃতি দেয়। এবার এটা পড়বা, ইম্পর্টেন্ট। প্রথম আরব দেশ, ভাইয়া প্রথম আরব দেশ ইরাক। আবার বলো, কি বলছি? প্রথম আরব দেশ ইরাক। আরব দেশ ইরাক। আবার বলো, আরব দেশ ইরাক। ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। প্রথম আরব দেশ ইরাক। ওকে, পরে দেখো, প্রথম উত্তর আমেরিকার দেশ বারবাডোস। উত্তর আমেরিকার দেশ কি? বারবাডোস। উত্তর আমেরিকা বারবাডোস। আচ্ছা, পরেরটা দেখো, দক্ষিণ আমেরিকা ভেনিজুয়েলা। দক্ষিণ আমেরিকা কোনটা? ভেনিজুয়েলা। ওকে, পরেরটা দেখো, প্রথম আফ্রিকান। দেখো এটা চলে আসছে আমাদের বই থেকে, হুবহু কমন করছে এটা ইনশাল্লাহ। দেখো এবারও পড়বে। দেখো প্রথম আফ্রিকান দেশ এবং প্রথম অনারব মুসলিম দেশ। ভাই এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেনেগাল কিন্তু কি? দেখো সেনেগাল দুইটা জিনিস, ও তো অনারব প্লাস মুসলিম, তাহলে প্রথম মুসলিম দেশ স্বীকৃতি দেয় কে? সেনেগাল। তাহলে প্রথম মুসলিম দেশের স্বীকৃতি দেয় কে? সেনেগাল। তাহলে সেনেগাল তো আরব দেশটা, তাহলে ওটা কি দেশ? মুসলমান, কিন্তু কি? অনারব। তাহলে আমরা একসাথে পড়বো, প্রথম অনারব এবং প্রথম মুসলিম দেশকে? সেনেগাল। এবং সেনেগালের মহাদেশ হচ্ছে আফ্রিকা। তাহলে আফ্রিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কে? সেনেগাল। ওকে, পরেরটা দেখো, পরের কোয়েশ্চেনটা, প্রথম ইউরোপীয় দেশ। প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। প্রথম ইউরোপীয় দেশকে? পূর্ব জার্মানি। তখন দুটো জার্মানি ছিল, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি। আর তোমার পূর্ব জার্মানি ছিল হচ্ছে তোমার সমাজতান্ত্রিক, আর পশ্চিম জার্মানি ছিল হচ্ছে তোমার গণতান্ত্রিক। তো পূর্ব জার্মানি হচ্ছে প্রথম বাংলাদেশকে কি দেয়? প্রথম স্বীকৃতি দেয়। পরের কোয়েশ্চেনটা একটু দেখো, প্রথম এশীয় মুসলিম দেশ। দেখো ঘুলাও না, প্রথম মুসলিম দেশ বললে সেনেগাল, প্রথম মুসলিম দেশ বললে সেনেগাল, আর এশিয়ার মধ্যে মুসলিম দেশ বললে কি? ইন্দোনেশিয়া। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের টপিকস। তো তোমরা হচ্ছে রিভাইজ করো। ডাক্তার সিয়াম ভাইয়া তোমাদেরকে এখন কোয়েশ্চেন করবে, ভাইয়া চলে আসছে। তো ভাইয়া হচ্ছে তোমাদের কয়েকটা কোয়েশ্চেন করবে, সবাই লাইভে থাকবা। আচ্ছা, আমরা একটু রিভাইজ করি, সবাই একটু রিভাইজ করি, একটু দেখি। আমাকে সবাই কমেন্ট করে জানাও, প্রথম আরব দেশকে? সবাই কমেন্ট করে জানাও, প্রথম আরব দেশ কে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? প্রথম আরব দেশ, প্রথম আরব দেশ কে স্বীকৃতি দেয়? ওকে, আমি একটু কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করি। প্রথম আরব দেশ, আচ্ছা আমাকে কমেন্ট করবা। প্রথম সমাজতান্ত্রিক দেশ, সবাই কমেন্ট করো। প্রথম সমাজতান্ত্রিক দেশ কে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কমেন্ট করো, প্রথম সমাজতান্ত্রিক দেশ, প্রথম সমাজতান্ত্রিক দেশ। এরপরে আমাকে কমেন্ট করবা প্রথম সমাজতান্ত্রিক দেশ, তারপরে আমাকে কমেন্ট করবা হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার কোন দেশ? বলো, দক্ষিণ আমেরিকার কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? দক্ষিণ আমেরিকার কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? সবাই কমেন্ট করো। আচ্ছা, এবার আমাকে সবাই কমেন্ট করে জানাও তো,
কাকন বিবি কত নম্বর সেক্টর কমান্ডার ছিল? সরি, কাকন বিবি কত নম্বর সেক্টর যুদ্ধ করছে? কাকন বিবি। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো তো। আমাকে জানা হচ্ছে, তারা দেখো কয়টায়, অর্থাৎ তারামন বিবি কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? সবাই কমেন্ট করো। ওকে, আচ্ছা এরপরে আসো, বারবাডোস ছিল কিন্তু উত্তর আমেরিকা। এর অ্যান্সার কিন্তু ভেনিজুয়েলা। অনেকেই বারবাডোস লিখতেছে, ওটা কিন্তু কি হবে? ভেনিজুয়েলা। ওকে, এরপর আমাকে সবাই কমেন্ট করে জানাও যে মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হয়েছে কে? মুক্তিযুদ্ধের যে বীরশ্রেষ্ঠ ছিল, সেই বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষ শহীদ হয়েছে কে? সবাই একটু কমেন্ট করে জানাও যে বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হয়েছে কে? ওকে, এরপর আমাকে কমেন্ট করে জানাও যে মুক্তিযুদ্ধে সবচেয়ে ছোট একটা বাচ্চা ছিল, তাই না? ছোট একটা শিশু ছিল, সেই সর্বকনিষ্ঠ শিশুর নাম কি? সবাই একটু বলো, সর্বকনিষ্ঠ শিশু মুক্তিযোদ্ধার নাম কি? ওকে, এরপর আমাকে সবাই কমেন্ট করে জানাবা, সেটা হচ্ছে একটা নারী কমান্ডার ছিল, একটু নামটা বলো তো। মুক্তিযুদ্ধে একজন নারী কমান্ডার ছিল, তার নাম কি? সবাই একটু কমেন্ট করে জানাও, নারী কমান্ডার। কয়েকটা কোশ্চেন ধরতে পারলাম, দেখি কেমন ক্লাস করেছো। না, আমার এটা লাগবে না। আমি ওই ভাইয়া কি কি টপিক পড়াইছে আমি তো আসলে জানতাম না বা দেখি নাই। পরে আমি বসে বসে এখানে স্ক্রিনশট নিলাম যে ভাইয়া কোন কোন টপিক পড়িয়েছে। হ্যাঁ, তো আমরা তো জানি যে মুক্তিযুদ্ধ থেকে আগে মেডিকেলে সব আসতো, এখন মুক্তিযুদ্ধের সাথে অন্যান্য টপিকও আসছে বাংলাদেশের। প্লাস হচ্ছে আমাদের আন্তর্জাতিক আসতেছে, সাম্প্রতিক আসতেছে, যেটা আগে আসতো না। ভাইয়া যে জিনিসগুলো পড়িয়েছে ওগুলো আমি একটু তোমাদের ধরতে চাই। সেটা হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে, আর আমার কণ্ঠ এমনিও অনলাইনে ভালো শোনা যায় না। তো যাই হোক, সে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালের কত তারিখে? দেখি, এর তারিখগুলো কিন্তু কঠিন, কেউই মনে রাখতে পারে না, ঠিক কিনা? তুমি পড়াইছো, দেখাইছো, দেখি কেউ মনে রাখতে পারছে কিনা। দ্রুত কমেন্ট করো, আমি কমেন্ট করতে থাকবো পরপর। হ্যাঁ ভাই, তুমি কমেন্ট পড়তে পারো মাঝে মাঝে। আমি একটু কমেন্ট পড়তেছি। আচ্ছা, আমি পরের কোশ্চেন করি এবং এটার অ্যান্সার তুমি জাস্ট বলবা যে এটা অ্যান্সার কি, স্টুডেন্টরা কি অ্যান্সার দেয় আমাকে জাস্ট এটা জানাবা। এর পরের কোশ্চেন আমি বলতে চাই, সেটা হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল, কী বার ছিল? বাংলা কত তারিখ ছিল, কী বার ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন, এটা আমরা একটু কমেন্ট করে জানাই। এটা খুবই ইম্পর্টেন্ট, 52 নিয়ে অনেক বেশি আলোচনা, অনেক ইতিহাস আমাদের, এবং এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো। আরেকটা কোশ্চেন, পরের কোশ্চেন, যে বাংলাকে রাষ্ট্রভাষা কমেন্ট কমেন্ট করছে, প্রাপ্তি কমেন্ট করছে, তারপর হচ্ছে তসলিমা খাতুন কমেন্ট করছে। কমেন্ট অ্যানসারটা বলো। আচ্ছা, অ্যানসারটা হচ্ছে না না না, মানে ওরা কি কমেন্ট করছে? আচ্ছা, ওরা কমেন্ট করছে হচ্ছে 31শে জানুয়ারি 1952। 31শে জানুয়ারি 1952। আচ্ছা, এরপরে কমেন্ট আসছে হচ্ছে আপনার 8ই ফাল্গুন 1358 এবং বৃহস্পতিবার। বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ, সবকিছু মোটামুটি বৃহস্পতিবার, তাই না? হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে আমার কোশ্চেন হচ্ছে যে রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি গণপরিষদ কবে দিয়েছে আর সংবিধান কবে দিয়েছে? আলাদাভাবে লেখো, গণপরিষদেরটা আগে লেখো আর সংবিধানটা পরে লেখো। দেখি গণপরিষদ কবে দিয়েছে এবং সংবিধান কবে দিয়েছে। খুব খুব পরীক্ষায় কিন্তু আসে, এটা মেডিকেলেও আসে, যে কোনো পরীক্ষায় আসে। কমেন্ট আসলে এই অ্যান্সার তুমি বলে দাও। এরপরের না, আমি যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি একটু তাড়াহুড়ো করছি, এই জন্য মানে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।
আচ্ছা আচ্ছা, ওরা কমেন্ট করছে 1954 আর 1956। 56, ভেরি গুড। গণপরিষদ হচ্ছে 54 এবং সংবিধান হচ্ছে 56। 56। আমরা জানি যে পাকিস্তানের সংবিধান লেখা হয়েছে 56 সালে। তো এর আগে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সুযোগও ছিল না। এরপরে হচ্ছে 21-এর প্রথম নাটকের নাম, সহজ কোশ্চেন, আমি নিজে পড়েছি, আমাদের সময় ইন্টারমিডিয়েটে ছিল। 21-এর কাহিনী দিয়ে প্রথম নির্মিত নাটক এর নাম কি এবং এটার রচয়িতা কে? এটা মোটামুটি আমরা জানি। হ্যাঁ, দেখি কে কমেন্ট করে। আরিফা জান্নাত কমেন্ট করছে, ওরা আগেরটা কমেন্ট করছে, একটু দেরি হবে মনে হয় শুনতে। আসুক, সবাই আসুক, হুম। তারপরে বলো তুমি। বাপ্পি দাস কমেন্ট করছে কবর। তসলিমা খাতুন কমেন্ট করছে কবর। ঋতু কমেন্ট করছে রচয়িতা। রচয়িতা। সবাই একটু রচয়িতার নামটা একটু লেখো। এবং সেক্টর আমরা তো জানি যে সেক্টর 11টা ছিল, সাবসেক্টর কয়টা ছিল? সবাই একটু কমেন্ট করো সাব সেক্টর কয়টা ছিল। সাবসেক্টর কয়টা ছিল এটা, এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের ঢাকা কত নম্বর সেক্টরে ছিল এবং মুজিবনগর কত নম্বর সেক্টরে ছিল। প্রথমে ঢাকাটা লেখো, এরপরে মুজিবনগরটা লেখো। আমি মানে মুজিবনগরটা পড়াই নাই। ও আচ্ছা, না তুমি এখন বড় না, কারণ এটা তো এখন হয়তো লেস ইম্পর্টেন্ট। তবে মুজিবনগর পরীক্ষায় কিন্তু আগে এসেছে। হ্যাঁ, দেখি ওরা পারে কিনা মুজিবনগর কত নম্বর সেক্টর। ঠিক আছে, ওই পাওয়া যাবে, ওই খুঁজলে পাওয়া যাবে আর কি, মুজিবনগর আচ্ছা, কত নম্বর। সাজনিন নাহার হচ্ছে ঢাকা লিখছে, ঢাকা 2। সুমাইয়া ইসলাম নওশিন তারিন লিখছে, আগের কোশ্চেন আনসার দিচ্ছে সাবসেক্টর 64টা। 64টা। মুনতাসির বিন মাহবুব 64টা দিচ্ছে। আরিফা জান্নাত, অর্পিতা বাসার, সুরাইয়া খাতুন। আচ্ছা, মুজিবনগর কত নম্বর সেক্টর? আমি কিন্তু এখনো অ্যান্সার পাইনি। মুজিবনগর ওরা ভুলে গেছে আর কি। আচ্ছা, খুলনা কত নম্বর সেক্টর? আমি একটু অ্যাড করে দিচ্ছি, খুলনা কত নম্বর সেক্টর ছিল? সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যাবে। হ্যাঁ, সেটা একটা আইডিয়া পাওয়া যাবে। খুলনাও কিন্তু তোমার একটু ভেজাল ছিল। হ্যাঁ, একটু একটা পোর্শন এক সাইডে 8 আর পোর্শন 9 ছিল। ওরা কোনটা অ্যান্সার দেয় দেখা যাক। আরেকটা হচ্ছে আমার কোশ্চেন, এটা কোশ্চেনটা একটু কঠিন লাগতে পারে, দেখি কে আচ্ছা, পারে। শারমিন আক্তার সাথে 8 লিখছে মুজিবনগরেরটা। মুজিবনগর কিন্তু এবং নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না কত নম্বরে? খুব সহজ কোশ্চেন এবং জানতে হবে। বা নো সেক্টর কোনটি, দুইটারই সেম অ্যান্সার, তাই না? আচ্ছা, নো সেক্টর কোনটি বা সেক্টর কমান্ডার ছিল না আমাদের কোনটায়। এরপরে একটা কোশ্চেন হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। এটা তো আমরা সবাই জানি যে কে করেছে, জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন। তারিখটা দেখি, তারিখটাকেও পড়ার কথা না বা মনে রাখার কথা না, দেখি তারিখটা কিন্তু পরীক্ষায় আসে। তুমি যদিও একটু পড়াইছো, আমি দেখছি। হ্যাঁ, আমি একটু পড়াইছো, দেখি কারা মনে রাখতে পারছে। এরপরে হচ্ছে পরের কোশ্চেন হচ্ছে আমরা জানি যে একমাত্র বীর প্রতীক অর্ডারল্যান্ডের নাগরিকত্ব, মানে উনি কোন দেশের নাগরিক ছিল, এটা একটু জানতে চাই। দেখি, এটা একটু কঠিন আছে যে অর্ডারল্যান্ড কোন দেশের নাগরিক ছিল। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনেকেই পারে না। হ্যাঁ, এবং উনি জানি যে একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। অর্ডারল্যান্ড কোন দেশের নাগরিক? আচ্ছা, আগেরটার অ্যান্সার হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। তাসলিমা খাতুন লেখছে 1 আগস্ট। হিলার লেখছে হচ্ছে 1 আগস্ট 1971। থ্যাংক ইউ। আচ্ছা, অর্ডারল্যান্ড কোন দেশের নাগরিক? সবাই একটু কমেন্ট করো। অর্ডারল্যান্ড, এটা পারার কথা না। আচ্ছা, না পারছে সামি আহমেদ লাম, ও বলছে হচ্ছে কি বলছে? অস্ট্রেলিয়া বলছে। এই যে উস্মিতা উসমি বলছে অস্ট্রেলিয়া। উনি হচ্ছে নেদারল্যান্ড, উনি বংশোদ্ভূত, কিন্তু নাগরিকত্ব ছিল কিন্তু অস্ট্রেলিয়ার। না, ওদের এভাবেই পড়াইছিলাম, যেহেতু দুইটা দেশের সাথে কানেক্টেড, তাই 2 নম্বর সেক্টর। কানেক্টেড 2 নম্বর সেক্টর। আচ্ছা, প্রথম শহীদের নাম কি? এটা এরপরে আমি যে পরে কোশ্চেনটা করবো ভাই পড়াইনি সম্ভবত। আচ্ছা, ঠিক আমি আছে। কারেক্ট মানে একটু কালেকশন করছি যে ভাই কোনটা পড়াইনি, সেটা একটু কোশ্চেন করতে চাই। দেখি এর বাদে আগে কে অ্যাডভান্স পড়ে রাখছে। যে শঙ্কু সমজদার, আমরা জানি প্রথম শহীদ, উনি কত তারিখে মারা যায়? আচ্ছা, এটা আমি আসলেই পড়াই নাই। দেখা যাক যে শঙ্কু সমজদার, এটা উনি কত তারিখে মারা যান, শঙ্কু সমজদার। ঠিক আছে, দেখি এটা স্টুডেন্টরা পারে কিনা। আমরা জানি উনি কিন্তু প্রথম শহীদ। এবং অনেকে ভাববে যে 25শে মার্চ, অনেকে ভাববে 26শে মার্চ, অনেকে এখন নেটে সার্চ দিচ্ছে 27শে মার্চ। হ্যাঁ, কত তারিখে মারা যায়? ওকে, আচ্ছা, সবার কমেন্টগুলো দেখতে চাই, দেখি এটা কে পারে। কমেন্টগুলো আমাকে বলো কি। আচ্ছা, ওরা আগেরটাই এখনো বলতেছে আর কি, ওডারল্যান্ডেরটা ওরা তো এখন নেটে সার্চ দিচ্ছে, তো একটু দেরি হয়ে যাচ্ছে আর কি। দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা অ্যান্সারটা বলে দিই, সেটা হচ্ছে 3রা মার্চ। কত? 3রা মার্চ 1971। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকে প্রথম আরব দেশের নাম। সবাই একটু কমেন্ট। আমি কিন্তু খুব দ্রুত বলে গেলাম, মানে
ইন্টারাকশন করতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য ভাবলাম 5 মিনিটেই। যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশের নাম, এখানে একটু প্যাচগোজ আছে এবং একটু ঝামেলা আছে, তুমি ক্লিয়ার করছো? হ্যাঁ আমি ক্লিয়ার করছি, মাত্রই পড়াইছি সবাই। একটু আরব দেশ মাত্র বলছিলাম, মাঝখানের অক্ষর দিয়ে একটু দেখো আরব দেশ কি ছিল। আর একটা জিনিস হচ্ছে বিভিন্ন বইতে ভুল আছে বা কনফিউশন আছে যে প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা। হ্যাঁ, এটা বিভিন্ন বইতে কিন্তু পোল্যান্ড লেখা আছে। হ্যাঁ, তো এটা কিন্তু হবে না, এটা তোমরা বিভিন্ন বই পড়ে কনফিউজ হবা। প্রথম সমাজতান্ত্রিক দেশ বললে ভাইয়া যেটা পড়িয়েছে পূর্ব জার্মানি, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। অনেক বইয়ে পোল্যান্ড লেখা আছে, যেটা বিতর্কিত, পোল্যান্ড না। আমি প্রথম ইউরোপীয় দেশ বা প্রথম সমাজতান্ত্রিক দেশ যেটাই বলবো না কেন, পূর্ব জার্মানি। আর প্রথম আরব দেশ কোনটা? সবাই কমেন্ট করছে ইরাক, ইরাক কমেন্ট করছে। ওকে, আর অলরেডি আমি আরেকটা কোশ্চেন ধরতে চাচ্ছিলাম, পরে দেখলাম যে তুমি অলরেডি ধরে ফেলছো, যে পাকিস্তান কত তারিখে স্বীকৃতি দেয়। এটা একটা বিশেষ কোশ্চেন, এবং হ্যাঁ সম্ভবত 41 বা 42 বিসিএস এর 41-এর। তো এবার এই প্রশ্নটা যখন আসছিল তখন কেউ পারে নাই আর কি। ইভেন এই কোশ্চেনটা বেশ কঠিন, বেশ কঠিন। এই তারিখটা কত, যে পাকিস্তান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কারণ ওরা তো স্বীকৃতি দেওয়ার কথা না, ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধটা হয়েছে, ওরা একটু লেট করেছে, এবং সেটা কত তারিখে দিয়েছে, এই দুইটা কোশ্চেন। আর সবাইকে বলবো যে অ্যাডমিশনের সময়টা অনেক কঠিন, অনেক ফ্রাস্ট্রেটিং, অনেক হতাশার একটা সময়। এই সময়টা যারা ধৈর্য ধরে পড়ে এবং ধৈর্য ধরে বই নিয়ে বসে থাকে, বই প্র্যাকটিস করে, আমাদের টেক্সট বুক তো পড়তেই হবে, এটা তো আমি বলি, টেক্সট বুক না পড়লে চান্স হবে না। এর সাথে আমাদের মাস্টার বুক এবং স্পেশালি সুপার 60 আমরা যে নিউ যে এডিশনটা করেছি ওটা আরও প্যালাটেবল, আরও সুন্দর, আরও সহজ, এবং আরও ব্যাখ্যা আমরা অ্যাড করেছি। তোমরা সুপার 60, মাস্টার বুক অ্যান্ড টেক্সট বুক তিনটারই আমাদের কোলাবোরেশন লাগবে। এবং তোমরা জানো যে অনুশীলনীর প্রশ্নগুলো বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, ভুল আছে, অনেক জায়গায় উলট পালট আছে, কালেকশন ভালো নাই। তো সব কিছু আমরা সুন্দরভাবে সুপার 60-তে, এবং মোটামুটি আমার জানা মতে সুপার 60 মোটামুটি নির্ভুল করা হয়েছে এবার। তো বিভিন্ন বই, মানে হাজারি স্যারের জৈব যৌগ সলভ করতে গেলে কিন্তু 8টা ভুল পাওয়া যায়। তো হাজারি স্যারের ভুল আছে 8টা, কবির স্যারের ভুল আছে এরকম 10টা, লিঙ্কন স্যারের ভুল আছে। সব ভুলগুলো এক জায়গায় করলে একটা চ্যাপ্টার দেখা যাচ্ছে যে বিভিন্ন রাইটারের বই এক জায়গায় করলে 50-60টা ভুল হয়ে যায়। আমরা গত বছর ঠিক করছিলাম, তারপর দেখা যাচ্ছিল যে একটা চ্যাপ্টারে 7-8টা ভুল থেকে গেছে। তো আমরা এই বছর সেগুলো আপডেটেড করেছি, এবং আল্লাহর রহমতে কোনো ভুল নাই। তোমরা অবশ্যই টেক্সট বুক তো পড়বাই, এর সাথে সুপার 60 এবং মাস্টার বুক আয়ত্ত করতে হবে। আর সবার জন্য অনেক অনেক দোয়া। আমি অনলাইনে আসতে চাই না, খুব শাই ফিল করি, লজ্জা লাগে। এমনিও টেক্সটবুকেও খুব মানে অতটা অ্যাক্টিভ আমি না। তো যাই হোক, তো ভাইয়া আজকে দেখলাম ক্লাস নিচ্ছে, আমি একটু ফ্রি ছিলাম তো চলে আসলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবো, আর পড়তে থাকো, আমরা আছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের তার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আচ্ছা, লাস্টের কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 1974। উম্মে হাবিবা কমেন্ট করছে, প্রাপ্তি কমেন্ট করছে, নওশন তারিন কমেন্ট করছে। উম্মে হাবিবার নামটা বললাম, ও বলছে মাহিন ভাই আপনি আমার নামটা পড়েন না, ওর নামটা আমি বলে দিলাম। এটা কারণ কি আমি বলি, মানে এটা সমস্যা হচ্ছে ওই মাহিন ভাই অনেকের ফ্রেন্ড থাকে, যাদের ফেসবুক ফ্রেন্ড ভাইয়া ওদের কমেন্টের সামনে আসে, অথবা যারা মিউচুয়াল। এখন মনে করো যে তোমার আইডিতে মিউচুয়াল নাই আমার সাথে কোনো, তো তুমি কমেন্ট করলেও আমার সামনে দেখাচ্ছে না, বা মাহিন ভাইয়ের সামনে দেখাচ্ছে না, এটা মাহিন ভাইয়ের দোষ না, ঠিক আছে? সেজন্য ওই মাহিন ভাইকে রিকোয়েস্ট পাঠায় রাখবা, একটু কানেক্টেড থাকবা, তাহলে তুমি যখন কমেন্ট হবে তখন ভাইয়া দেখতে পাবে বা পড়তে পারবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো অ্যান্সার দিয়ে দিলাম, ঠিক আছে।